This Facebook live episode. I'm alive. We're in live? Okay. Yes. Let me see. Okay, we're on live. Yeah. Kind of story to দেখাচ্ছে. Yeah. Subtitles. তুমি তোমার ইয়া থেকে শেয়ার করে দাও আইডি থেকে অলসো সেপারেট শেয়ার করে দাও ওকে আমরা 1 মিনিট পর স্টার্ট I'm gonna share করতে না. Oh, got it. Okay, let's start. Okay. Good evening, everyone. So আজকে আমাদের স্কলার্স ক্যাফে থেকে এই ওয়েবিনারটা অ্যানাউন্স করা হয়েছিল and we are just আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিই. So my name is Mridul and I am the co-founder of Scholars Cafe and meet Nishat Niha, who is also a co-founder of Scholars Cafe, and she is currently studying at Coldwell University, New Jersey. So আজকে এই ওয়েবিনারটা it's not that আমি ওর ইন্টারভিউ নিচ্ছি বা এরকম কিছু, it's just an gossip type webinar যে আমরা এখানে একটু অ্যাডমিশন রিলেটেড জিনিসপত্র নিয়ে বা ইউএস অ্যাপ্লিকেশন নিয়ে আমরা জাস্ট আড্ডা দিব and at the end অনেকগুলো কোয়েশ্চেন আসছে সো ওইগুলো আমরা অ্যানসার দেব. সো ফার্স্টে আমি নিশাতকে বলবো ওর এক্সপেরিয়েন্সেস গুলো শেয়ার করতে যে ও কিরকম অ্যাডমিশনে ফেস করছিল and ওভারঅল কিরকম সিচুয়েশন ছিল তখন. তো আমরা যখন অ্যাপ্লাই করি আমি অ্যাপ্লাই করেছিলাম ফল 24 এর জন্য. তো 2023 তে আমার অ্যাপ্লাই করা লাগছিল বিকজ ইউএস অ্যাপ্লিকেশনে যে জিনিসটা 1 বছর আগে অ্যাপ্লাই করা লাগে, ক্লাস স্টার্ট হয় নেক্সট ইয়ারের ফলে, যদি ফলের জন্য অ্যাপ্লাই করা হয়. তো আমি ফলের জন্য অ্যাপ্লাই করছি আর এটার মাঝখানে আমার যা মনে হয়েছে প্রত্যেকটা সেক্টরের মধ্যে ডিফারেন্ট অ্যাটেনশন দেওয়া লাগছে. কমন অ্যাপেসে থেকে শুরু করে কলেজ বিল্ডিং, তারপর ইসিএ লিস্টিং. তো তারপর মেইন যে জিনিসটা আমার যা মনে হয় আমাদের দেশের জন্য টিচারের যে রেকমেন্ডেশন লেটার অর কাউন্সিলরের যে রেকমেন্ডেশন লেটার এটা খুবই ইম্পর্টেন্ট. এটা ম্যানেজ করাটা খুবই টাফ, বাট এটা যতটা সুন্দর করে টেইলার করে করা যাবে ততটাই বেনিফিশিয়াল. সো এটার জন্য আমি যা করছি আমি আমার কলেজের টিচারকে কল দিছি, যেহেতু আমি একটু দূরে ছিলাম আমার কলেজ থেকে. আমি ওনাকে কল দিয়ে সবকিছু বুঝায় বলছি যে আমার রেকমেন্ডেশনটা এরকম হওয়া উচিত বা আমি এগুলো করছি আমার কলেজে, তো আমি কি এরকম পার্সোনাল একটা রেকমেন্ডেশন পেতে পারি নাকি. হি হেল্প মি আ লট. আমি 2 জনের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিয়েছি, 2 জনই আমাকে খুবই সুন্দর করে টেইলার করে লিখে দিয়েছিল. ইভেন এটা কমন অ্যাপের মধ্যেও সাবমিট করেছিল. তারপর যদি আসি কলেজ লিস্টিং এর ব্যাপারটা, এটা সবার ক্ষেত্রেই ডিফারেন্ট হওয়া উচিত মেজরের উপর. তারপর কলেজ ক্যাম্পাস কিরকম হওয়া উচিত, কলেজ সাইজ কেমন হওয়া উচিত. সো এই জিনিসগুলোতে ফোকাস করে আমি একটা লিস্ট করেছিলাম যে আমি এগুলোতে অ্যাপ্লাই করব. ওদের খুব সুন্দর আমি এনভায়রনমেন্টাল মেজরে আছি, এনভায়রনমেন্টাল সায়েন্স. সো
যে ইউনিভার্সিটিগুলোর মধ্যে এনভায়রনমেন্টাল অথবা সাস্টেইনেবিলিটি মেজরগুলো খুব ভালো, তো আমি চেষ্টা করেছি ওগুলাতেই অ্যাপ্লাই করতে। সাথে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমাদের জন্য স্কলারশিপই খুব ম্যাটার করে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার দেখা লাগছে যে আমি কতটা পে করতে পারছি, আমার কতটা ডেফিসিট আছে। তো আমার যা মনে হলো পুরো অ্যাপ্লিকেশনের মধ্যে সবকিছু মিশায়, যেটা আমরা বলি ইউএস অ্যাপ্লিকেশন ইজ আ হোলিস্টিক প্রসেস। তুমি শুধু একটার মধ্যে তোমার মনোযোগ দিতে পারবে না, তোমার সবকিছু দেখা লাগবে। তো যদি সুন্দর করে সবকিছুতে অ্যাটেনশন দেওয়া যায় তাহলে আমার মনে হয় এট দি এন্ড অফ দ্য ডে খুব সুন্দর একটা রেজাল্ট আসবে। তুমি নিজে সিলেক্ট করতে পারবে যে আচ্ছা আমি জানি কোন কলেজটা কিরকম। ও এটা আবার ইফেক্ট করবে তোমার ভিসা ইন্টারভিউতে। তুমি জানো তোমার কলেজ কিরকম, সো ভিসা ইন্টারভিউ যেরকম কোয়েশ্চেন করুক তুমি ওরকমই অ্যান্সার দিতে পারবা। সো ইয়া দ্যাটস ইট। ওকে, সো শর্ট অ্যান্সার দিলাম, পরে দরকার হলে আরো হ্যাঁ, আমার একটা বলা কোশ্চেন যাবে। আছে, what difficulties you faced during the application period, like the most difficult situation? Now coming from a English medium or English version, আমার মনে হচ্ছে লাইক সবকিছুই আমার জন্য নতুন ছিল। এসিটি থেকে শুরু করে ইপিটি দেওয়া, তারপর টিচারদের থেকে রেকমেন্ডেশন লেটার আনা, নিজের পার্সোনাল একটা এসে লেখা। আমার মনে হয় এগুলো একটু ডিফিকাল্ট ছিল, যেটার জন্য প্রায় 1 মাস বা 1 মাসের বেশি টাইম দেওয়া লাগছে। কলেজ লিস্টিং 15 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে হয়ে যাচ্ছে, বাট বাকি জিনিসগুলা আমার মনে হয় 1 মাসেরও বেশি সময় দেওয়া লাগছে আমার জন্য। I have also questions for you. So বলো। মৃদুল এখন বাংলাদেশে, বাট ও অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, লাইক আরো অনেকগুলো ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স পাইছেও। তো তোমার কি মনে হচ্ছিল যে কোনটা তোমার জন্য ডিফিকাল্ট ছিল? এন্ড I would say কমন challenge. তোমার জন্য ইজি ছিল নাকি স্কোয়ার তোমার জন্য ইজি ছিল? Okay, so I have two questions. So first যেটা ছিল খুবই চ্যালেঞ্জিং, যেটা ছিল it was recommendation letter কালেক্ট করা, কারণ as I belong from বাংলা মিডিয়াম স্টুডেন্ট, সো এখানে যেটা হয় যে টিচাররা খুব একটা ফ্যামিলিয়ার নেই প্রসেসটার সাথে। তারা শুধু মনে করে যে ওকে এজেন্সিতে হয়তো বা অ্যাপ্লিকেশন করতে হয়, আর এজেন্সি থ্রুতে হয়তো বা বিদেশে উচ্চশিক্ষার জন্য যাইতে হয়। সো দ্যাটস আ মিথ, বাট তারা এটা খুব একটা ফ্যামিলিয়ার না বা নলেজেবল না। সো যখনই লাইক এরকম টিচারদের কাছে আমি যাইতেছিলাম যে স্যার আমার জন্য একটা রেকমেন্ডেশন লেটার লিখে আপনি একটু সাবমিট করে দেন, সো লেখা পর্যন্ত টিচার ওয়াজ ওকে, বাট যখন সাবমিশনের ব্যাপার আসে তখন স্যাররা মনে করে ওকে তুমি আমার ইমেল নিয়ে কি করতে চাইতেছো, বা আমার ইমেল দিয়ে যদি এটা আমি সেন্ড করি ইন দ্যাট কেস পরে যদি আমার প্রবলেম হয়, তারা জিনিসটা নিয়ে ফ্যামিলিয়ার না। এন্ড এই জিনিসটা আমাকে খুবই আমার চ্যালেঞ্জিং মনে হয়েছিল ডিউরিং মাই অ্যাপ্লিকেশন, বাট সামহাও আমি কিছু টিচারদেরকে ম্যানেজ করতে পারছিলাম যারা খুবই হেল্প করছে আমাকে, এন্ড পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে আমাকে অনেক সাপোর্ট দিছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো আমার মনে হয় যে এই জিনিসটা সলভ করার জন্য প্রতিটা স্কুল কলেজেই একটা করে ওয়ার্কশপ নেওয়া উচিত, যে বিদেশে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্লাই করা উচিত। ইটস নট জাস্ট অ্যাবাউট ইউএসএ ছাড়াও অন্যান্য কান্ট্রিতে অ্যাপ্লাই করতে গেলেও কিন্তু রেকমেন্ডেশন লেটার বা অন্যান্য কান্ট্রিতে অনেক কান্ট্রিতে এটাকে রেফারেন্স বলে, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এন্ড মোস্ট অফ দ্য ইন কান্ট্রিতে আন্ডারগ্রেড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, মাস্টার্স অ্যাপ্লিকেশন ক্ষেত্রে রেকমেন্ডেশন লেটার একটা বিরাট ভূমিকা পালন করে। ঠিক আছে, তো আই থিঙ্ক এই জিনিসটা একটু সলভ হওয়া দরকার। ইংলিশ মিডিয়াম আই থিঙ্ক ওইখানে এটা অলরেডি এটার অনেক বেশি কালচার আছে, সো ওইখানে আই থিঙ্ক অত বেশি প্রবলেম হয় না, বাট ফর বাংলা মিডিয়াম এন্ড আই মাস্ট মেনশন যে বাংলা মিডিয়াম বলতে এখানে আদমজি বা হচ্ছে রেসিডেন্সিয়ালের মতো স্কুলগুলোতে হয়তো বা ওরকম প্রবলেম হয় না, বাট যেগুলো হচ্ছে একটু মফস্বলে ওগুলোতে কাইন্ড অফ প্রবলেম হয়। সেকেন্ড কোয়েশ্চেনে হচ্ছে যে আমি কোনটাতে বেশি ফ্লেক্সিবল মনে করছিলাম, কমন এর স্কোয়ারের মধ্যে। বোথ ওয়ার ওকে এন্ড একই জিনিস, সো ওইরকম ডিফারেন্স আমার ফিল হয় নাই, বাট স্কোয়ার ওয়াজ অ্যামেজিং। স্কোয়ার যে অ্যাপ্লিকেশন পোর্টালটা, আমি ওইখানে ইনফরমেশন পাইতেছি, আমি ওইখানে এন্ড অলসো স্কোয়ার আর কমন অ্যাপের মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে কমন অ্যাপে তুমি 150 ক্যারেক্টারের মধ্যে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির হচ্ছে এক্সপ্লেনেশন গুলো দিতে পারবা, বাট ইন স্কোয়ার ওইটা হচ্ছে 300 ক্যারেক্টার। অলসো ইউসি অ্যাপ্লিকেশন যেটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার জন্য যেটা
ইউজ করা হয় যে পোর্টালটা, ওইখানেও 300 ক্যারেক্টারে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো লিখতে হয়। সো আমি একটু স্পেস পাইতেছি আমার ব্যাপারে আরো কিছু লেখার। সো এটা আমার কাছে একটা বেনিফিট মনে হয়েছে স্কোয়ারে। সেকেন্ড যে বেনিফিটটা সেটা হচ্ছে কমন অ্যাপে আমি 20টার মধ্যে আমার লিমিটেশন, আমি 20টার বেশি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারতেছি না। বাট অন দি আদার হ্যান্ড আমি হচ্ছে স্কোয়ারে 135 প্লাস ইউনিভার্সিটিজ আমি অ্যাপ্লাই করতে পারবো, which is a great opportunity, যে আমি আমার অ্যাক্সেস অনেক ইউনিভার্সিটিতে থাকবে। ঠিক আছে, তো আমার মনে হয় স্কোয়ার এদিক থেকে বেস্ট, বাট প্রবলেম ইজ স্কোয়ার সব ইউনিভার্সিটি একসেপ্ট এখন পর্যন্ত করে না। সো কমন অ্যাপে তুমি 1000 প্লাস ইউনিভার্সিটিস পাবো, ওইখান থেকে তুমি 20টা সিলেক্ট করে হচ্ছে তুমি অ্যাপ্লাই করতে পারবা। বাট স্কোয়ারে অ্যাপ্লিকেশন করতেই পারবা অনলি 149 কলেজের মতো। সো তুমি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবা, বাট এর বেশি স্কোয়ারে অ্যাপ্লিকেশন করা যায় না, যেগুলো স্কোয়ার অ্যাকসেপ্ট করে না। সো ইয়া, লিমিটেশন দুইটাতেই আছে, বাট আই থিংক স্কোয়ার ওয়াজ গ্রেট টু অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ওকে। We have a question on Facebook. ECA কেমনে করবো যাদের ECA নাই? ECA কেমনে করবো যাদের জিরো ECA? So what's your thought on that? আমার যা মনে হয় ওই ECA গুলো বেশি ইম্প্যাক্টফুল যেটা তোমার মেজর। Did you mute? Okay, I'm unmuted now. Okay, so তোমার ECA গুলো try to do those kind of ECA যেগুলো তোমার মেজরের সাথে কানেক্ট করবে, ওগুলো বেশি ইম্প্যাক্টফুল হয়। যেমন আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে ছিলাম, সো আমার কয়েকটা এরকম ECA ছিল যেগুলা জুলাইতে ট্রি প্ল্যান্টেশন উইক থাকে, ওগুলাতে ছিল। তারপর বিভিন্ন কোর্সেস ছিল এনভায়রনমেন্টাল রিলেটেড। সো এগুলো আমার মেইন ECA। প্লাস আমি এখন অ্যাজ আ ফ্রেশম্যান I got an internship on source compost. আমরা কম্পোস্টিং নিয়ে কাজ করি, যেটা ডিরেক্টলি রিলেটেড টু মাই এনভায়রনমেন্টাল সায়েন্স। তো এখন যদি ECA নাই, তোমার যদি মনে হয় আর 2 মাস আছে অ্যাপ্লিকেশন স্টার্ট হওয়ার, তুমি এখন কিছু করতে চাচ্ছ, I'll recommend doing some courses. তুমি অনলাইন কিছু কোর্সেস করতে পারো, যেমন অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, হার্ভার্ড, আরো আইভি লিগ ইউনিভার্সিটি আছে। আইভি লিগ ছাড়াও অনেক ইউনিভার্সিটি আছে যাদের অনলাইন পোর্টালে গিয়ে দেখবা অনেক রকমের কোর্সেস আছে। আমি অ্যাজিউম করলাম তুমি এনভায়রনমেন্টাল সায়েন্সের না, সো ওখানে অনেক কিছু তুমি পাবা, ডু দ্যাট। তারপর আমাদের দেশেও অনেক, যদি কম্পিউটার সায়েন্স হয়, ট্রাই টু ডু অ্যান ইন্টার্নশিপ, কারণ কম্পিউটার সায়েন্সে তোমার অন সাইট থাকা লাগবে এরকম কিছু না, রিমোট অনেক ইন্টার্নশিপ আছে, এগুলো করতে পারো। সো বাট আমার অ্যাডভাইস হলো try to do something that goes with your major. What do you think? Yeah, আমারও সেম অপিনিয়ন। আমার মনে হয় যে ECA জিনিসটা হচ্ছে প্যাশন প্রজেক্টের মতো দেখা উচিত। লাইক আমি সব ধরনের ECA করতেছি, আমি ভলান্টিয়ারিং করতেছি, আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর হইতেছি, দ্যাট ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি, আই উড সে। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশনে তোমাকে দেখাইতে হবে যে তুমি কতটা কমিউনিটিতে ইম্প্যাক্ট ফেলতে পারছো, নট যে তুমি নিজে কতটা জোস। অনেকে এটা বলে যে তুমি নিজেকে অনেক জোস দেখাইতে পারলে তোমার অ্যাপ্লিকেশন হয়ে যাবে, বাট জোস দেখানোর ওয়ে হচ্ছে ইউ নিড টু শো যে তুমি কমিউনিটিতে অনেক বেশি ইনভলভমেন্ট দেখাইছো, অলসো তুমি কমিউনিটিতে অনেক বেশি ইম্প্যাক্ট তৈরি করছো। ইটস লাইক ইফ আই সে যে তুমি কোনো একটা বিজনেস প্রজেক্ট দাঁড় করাইছো যেটা হচ্ছে কমিউনিটি খুব বেশি হেল্প করে। আই রিসেন্টলি স আ ভিডিও যেখানে হচ্ছে এমন একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে ক্লিন ওয়াটার বটল নিয়ে, যেখানে হচ্ছে বোতলের যে মুখটা থাকে সেটা নিচ দিয়ে খোলা যায় যাতে হচ্ছে বোতলটা খুব ভালোভাবে ক্লিন করা যায়। এখানে ইম্প্যাক্টটা কোথায়? এখানে ইম্প্যাক্টটা হচ্ছে ফার্স্ট অফ অল এইটা 3 বছর পর্যন্ত রিইউজেবল। তো এখানে খুবই একটা সাস্টেইনেবিলিটি একটা জিনিসপত্র চলে আসে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা জিনিসপত্র চলে আসে। সো তোমাকে দেখাইতে হবে যে তুমি যে প্যাশন প্রজেক্টটা করতেছো ওইটা তোমার কমিউনিটিতে কিভাবে ইম্প্যাক্ট করতেছে। এন্ড লিস্টিং ডাউন ECAs যে সবচেয়ে ভালো ECA কিরকম হতে পারে, আই উড সে রিসার্চ, ইন্টার্নশিপ, এগুলো খুবই টপ নচ ECA, বাট এগুলো করাটাও অনেক বেশি ডিফিকাল্ট। এন্ড বাট এই জন্যই এগুলো হচ্ছে টপ নচ। ঠিক আছে, এগুলো করাটা ডিফিকাল্ট বলে এগুলো টপ নচ। সো বাট অ্যাটলিস্ট ট্রাই করা উচিত। এমন না যে তোমাকে সবগুলাতে একদম ফার্স্ট হইতে হবে। ইটস অ্যাবাউট ইয়োর প্যাশন, তুমি কতটা ভালো করে তোমার ECA গুলো তুমি তৈরি করছো, বা তোমার অনেক বেশি ইন্টারেস্ট কাজ করে। উইদাউট ইন্টারেস্ট ইজ জাস্ট এন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এন্ড উইথ ইন্টারেস্ট ইট শোজ দ্যাট ইউ আর সামথিং। ঠিক আছে, এন্ড টাইমলাইন যে যদি আমি একটু কথা বলি,
এটা কিভাবে আমি বলি তোমার ইসি এর প্রতি তোমার একটা যে ইন্টারেস্ট এটা কিভাবে শো হয়। অ্যাপ্লিকেশন তোমাকে সার্টিফিকেট দেখাইতে হইতেছে না, সো তোমার রিটেনের উপর তোমাকে ওরা বিশ্বাস করতেছে অ্যাডমিশন অফিসার। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটা তোমাকে ওই ইসি এর প্রতি ইনভলভমেন্ট দেখাইতে হবে। ধরো তুমি ড্যান্স করতে খুব পছন্দ করো বা গান গাইতে খুব পছন্দ করো, তুমি খুব খুব ছোটবেলা থেকে তুমি গান গাইতে পছন্দ করো এবং খুবই কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করছো, এন্ড অলসো কিছু প্রাইজ মানি পাইছো বা সামথিং লাইক দ্যাট। এইটা শো করে যে না, তুমি ছোটবেলা থেকেই গানের প্রতি বা মিউজিকের প্রতি তোমার একটা খুব স্ট্রং ইন্টারেস্ট আছে। এখন আমি যদি দুইটা অ্যাপ্লিকেন্ট দাঁড় করাই যে হচ্ছে 12 বছর ধরে পিয়ানো শিখতেছে, এন্ড একটা অ্যাপ্লিকেন্ট দাঁড় করাই যে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের জন্য 1 বছর ধরে পিয়ানো শেখা শুরু করছে, হ্যাঁ, তাহলে কিন্তু 12 বছরের যে ছেলেটা বা মেয়েটা ও কিন্তু বেশি প্রায়োরিটি পাবে, বিকজ তার ওইটা প্যাশন প্রজেক্ট, তার ওইটা ছিল, তার পিয়ানো বাজানোটা তার ছোটবেলা থেকে ভালো লাগতো, তাই সে এগুলা করতেছে। আরেকজন শুধুমাত্র অ্যাপ্লিকেশনের একটু দেখানোর জন্য করতেছে। সো দেয়ার ইজ আ মোর ডিফারেন্স। তোমাকে দেখাইতে হবে যে তুমি তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির উপর কতটা বেশি কনফিডেন্ট এবং তুমি কতটা বেশি ইন্টারেস্টেড। ওকে, আমার মনে হয় এইটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন যাদের জিরো ইসিএ তাদের ক্ষেত্রে আমি বলবো যে এখন থেকে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করা, যদি গ্যাপ ইয়ারে থাকে, গ্যাপ ইয়ারে না থাকলেও 9 থেকে স্টার্ট করা, যেগুলা হচ্ছে কখনো করে নাই বা তার ইন্টারেস্ট আছে, তো এগুলা স্টার্ট করা। এন্ড শর্ট টাইমে কিভাবে বেশি ইম্প্যাক্ট ফেলানো যায় সেটার একটা ওয়ে হচ্ছে ইউ নিড টু ডু সাম আউটরিচ প্রজেক্ট। যেরকম হচ্ছে তুমি গভর্নমেন্টের থেকে কোনো একটা ফান্ডিং পাইতে পারো কোনো একটা ইভেন্ট করার জন্য, এটা একটা অনেক খুব একটা ভালো অপরচুনিটি। মানে নেটওয়ার্কিংটা যদি তুমি ভালো করে তৈরি করতে পারো তাহলে শর্ট টাইমে ইউ ক্যান শো যে না, আমি এটা কয়েকদিন আগেই শুরু করছি, 2-3 মাস হয়েছে, স্টিল আমি এই 2-3 মাসে অনেকটা ভালো এঙ্গেজমেন্ট তৈরি করতে পারছি, ঠিক আছে, কমিউনিটি ইনভলভমেন্ট অনেক ভালো করে তৈরি করতে পারছি, তাহলেও পসিবল। এন্ড যদি একদমই ইসিএ না থাকে, ইন দ্যাট কেস আই উড সাজেস্ট যে এসএটি দিতে, এসএটি দেওয়ার পরে হচ্ছে ওই এসএটি স্কোর যদি 1400 প্লাস থাকে তাহলে হচ্ছে আই থিংক এটা ফুল টিউশন পর্যন্ত ম্যানেজ করা পসিবল হতে পারে ইন ইউএসএ। ওকে, আমাদের আচ্ছা, ইনবক্সে একটা কোয়েশ্চেন আসছে, ইপিটি কি? আমি একটু আগে ইপিটি মেনশন করছিলাম। সো ইপিটি ইজ জাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। ইট ক্যান বি আইএলস অর ডুওলিঙ্গো অর টোফেল, এনিথিং। ওকে, আচ্ছা, তোমাকে আমি একটা কোশ্চেন করি। তুমি হচ্ছে তুমি 1 বছরও হয় না এখনো, বাট স্টিল তুমি একটা ইন্টার্নশিপে ল্যান্ড করছো, সো হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, কিভাবে করলা? তো ইটস আ ফানি এক্সপিরিয়েন্স বিকজ আমার প্ল্যান ছিল আমি বাসায় আসবো, সামারে আমি দেশে ব্যাক করব, বাট এর জন্য আমি তেমন কোনো ইন্টার্নশিপে অ্যাপ্লাই করি নাই। বাট মাঝখান দিয়ে এরকম মনে হয়েছিল যে I should apply to some just to have some experience, যে অ্যাপ্লাই করতে আমার কি কি লাগতেছে। সো পরের বছর যখন আমি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব আমি যাতে প্রিপেয়ার থাকি। তো ফানি থিং, এটার জন্য আমার বায়োলজি যে প্রফেসর, উনি এনভায়রনমেন্টাল একটা কমিশনের সাথে কানেক্টেড। তো ওখানে আরেকজন আছেন যিনি খুব সম্ভবত ভাইস চেয়ারম্যান সামথিং। তো উনি আর আরেকজন আছে, ওনারা দুজন কো-ফাউন্ডার একটা বিজনেসে, ওটা হলো সোর্স কম্পোস্ট, ওরা কম্পোস্টিং নিয়ে কাজ করে। তো আমার প্রফেসরের সাথে ওনাদের একটা কানেকশন ছিল, তখন ওরা বলল যে আমার প্রফেসর ওনাদেরকে সাজেস্ট করছিল আমার একটা স্টুডেন্ট আছে এনভায়রনমেন্টাল সায়েন্সে, ও এই সাইডটাতে খুব ইন্টারেস্টেড। তখন ওরা বলল আচ্ছা লেটস টক উইথ হার। তো আমার একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়েছিল যেটা নভেম্বরে, লাস্ট ইয়ার নভেম্বরে। আমি তখন এক সেমিস্টার শেষ করি নাই। তো নভেম্বরে ওনাদের সাথে আমি একটা মিটিং করি। মিটিংটা হওয়ার কথা ছিল জাস্ট 30 মিনিটস, বাট লাকিলি আমরা এত ইন্টারেস্টেড ছিলাম এই টপিকটাতে, আমরা প্রায় 1 ঘন্টা ধরে কথা বলি। আর এরপরও আমাদের অনেক ফলো আপ ছিল, আমাদের অনেক ইমেইলিং ফলো আপ ছিল, হোয়াটসঅ্যাপে আমরা কথা বলতাম, টেক্সট করতাম। তো এভাবেই পরে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার এখানে একটা রুলস আছে যে 30 ক্রেডিটস শেষ না করা পর্যন্ত তুমি ইন্টার্নশিপ করতে পারবে না। সো তখন যেহেতু আমার জাস্ট ফার্স্ট সেমেস্টার, তখন আমার জাস্ট 17 ক্রেডিট ছিল। তো ডিসেম্বরে আমি এটা করতে পারি নাই, আমার কথা ছিল ডিসেম্বরে করার। তো এটা আমি সামারে ট্রান্সফার করি। পরে অ্যাজ শি নোজ মি ভেরি ওয়েল, ওদের সাথে আমার তখন অনেক কথা হইতো। পরে সামারে অনেক পেপার ওয়ার্কসের পরে আই গট দ্যাট। Just to mention, that was an unpaid internship যেহেতু ওদের বিজনেসটা খুবই নতুন।
আর এটার জন্য আমার ভার্সিটিতে একটা স্টেম অ্যাডভান্স নামে গ্র্যান্ট আছে, যেটা তোমাকে যদি এলিজিবল লাগে, তোমার মেজরের সাথে যদি খুবই কানেক্টেড থাকে, ওরা এখানে গ্র্যান্ট দেয়। তো আমি গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করি। গ্র্যান্টের জন্য প্রায় 35 জন অ্যাপ্লাই করেছিল। I was one of them, and luckily I got the grant. তারপর I'm continuing on that internship right now. Yeah. And there is some things I did not know. ইন্টার্নশিপের জন্য তোমার ইউনিভার্সিটি থেকে আলাদা ক্রেডিট দেয়। সো এটা আমার 3 ক্রেডিটের একটা ইন্টার্নশিপ, আর এই ক্রেডিটটা আমার কোর্স ক্রেডিটের সাথে যুক্ত হবে। আমি এটা জানতাম না। এটা আমি এখন জানছি, লাইক কয়েকদিন আগে যখন আমি এটা আসলে পাই সব পেপার ওয়ার্কস করার পর। So yeah. Great. Okay, so I have one thing to say. So তোমরা যারা আছো, যাদের মনে হচ্ছে না এখানে এসে আমি প্রফেসরদের সাথে কিভাবে কথা বলবো, ক্লাসেই যদি জাস্ট কোয়েশ্চেন করি এটাই কি এনাফ নাকি, তা আমি বলবো এখানে সব প্রফেসরদের অফিস আওয়ার থাকে। ওটা তুমি ওদের সিলেবাসের সাথে ওরা কানেক্ট করে দেয়, অথবা মিট লিঙ্ক দিয়ে দেয়, স্কেজুয়াল করার গুগল ক্যালেন্ডারে স্কেজুয়াল করার লিঙ্ক দিয়ে দেয়। তো ওখানে তুমি দেখতে পারবা ওনারা কখন ফ্রি। তো জাস্ট যাও, ওনাদের টেবিল আবার চকলেট দেওয়া থাকে। সো জাস্ট চকলেটের জন্য যাও, একটা চকলেট নিয়ে আসো, সাথে 5 মিনিট গল্প করে আসো। আউটসে যদি মনে হয় আচ্ছা আমার এখন কোনো কোয়েশ্চেন নাই, আমি কি করব, জাস্ট যাও, একটা চকলেট নিয়ে আসো, জাস্ট হাই হ্যালো দিয়ে আসো। এট লিস্ট প্রফেসরটা তোমাকে চিনবে। তারপরে যখন আস্তে আস্তে অনেক দিন যাবে, তুমি ওনাকে চিনবা, উনিও তোমাকে চিনবে, তখন ট্রাই টু টক অ্যাবাউট ইন্টার্নশিপ, অ্যাবাউট ইভেন্টস, অ্যাবাউট কনফারেন্স। ও আমার ভার্সিটি থেকে কনফারেন্সে যাওয়া যায়, এটাও ফুলি ফান্ডেড থাকে। আমেরিকার যে কোনো জায়গায় কনফারেন্স যদি হয়, আমি যদি যেতে চাই, আই হ্যাভ দোজ পেপার্স, তাহলে আমার ভার্সিটি থেকে এটা ফান্ড করে দেয়। So try to look for these opportunities that you have in your campus. Okay, so acha reference kotota important, like the recommendation letter and reference. Recommendation letters? Yeah, it's basically same. Reference and recommendation letter. It just sounds different. Kotota important? এটা তো লাইক সবচেয়ে ইম্পর্টেন্ট, আই উড সে। তোমার টিচার যদি জাস্ট একটা জেনেরিক একটা রেকমেন্ডেশন লেটার দিয়ে দেয়, যেটা ও সবার জন্য দিচ্ছে, তাহলে এখানকার অফিসাররা তো দেখছে আচ্ছা হয়তো ওর সাথে তেমন কোনো কানেকশন ছিল না কাউন্সিলরের, এই জন্য, অথবা ও কিছু করে নাই ক্যাম্পাসে, এর জন্য ওর সম্পর্কে তেমন কিছু লেখা নাই। তো আই উড সে তুমি যতটা পার্সোনালাইজ করতে পারবা রেকমেন্ডেশন লেটারটা। হ্যাঁ, আমারও এখানে একটা থটস আছে যে লাইক রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনে লাইক কি লেভেলের ভূমিকা রাখে, সেটা হচ্ছে যখন তুমি তোমার অ্যাপ্লিকেশনে সবকিছু লিখছো, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, অনার্স এবং তোমার একাডেমিক রেজাল্টস, এন্ড ওই জিনিসগুলো, ওই ডটগুলো কানেক্ট করার জন্য রেকমেন্ডেশন লেটার ইম্পর্টেন্ট। কারণ ইউএসএ তে কিন্তু তুমি নিজের রেকমেন্ডেশন লেটার লিখতে পারবা না, অ্যাজ ওয়েল এস তুমি দেখতেও পারবা না যে তোমার টিচার তোমার জন্য কি লিখছে। সো অ্যাডমিশন অফিসারের কাছে রেকমেন্ডেশন লেটার এক ধরনের প্রুফ যে তুমি যে অ্যাপ্লিকেশনে যা যা লিখছো ওইগুলো অ্যাকচুয়ালি ট্রু। এর মানে এই না যে তুমি অ্যাপ্লিকেশনে যা যা লিখছো একদম হুবহু তোমার টিচারকে লিখতে হবে। ইট জাস্ট টিচার তোমার ব্যাপারে, তোমার এক্সপিরিয়েন্স, তোমার সাথে টিচারের বন্ডিং, এগুলো যখন শেয়ার করবে এবং ওইগুলো যখন তোমার পার্সোনালিটির সাথে মিলবে, তখন অ্যাডমিশন অফিসার ইজিলি বুঝতে পারবে যে ইয়া দিস অ্যাপ্লিক্যান্ট ইজ ভেরি জেনুইন। ঠিক আছে, আমার মনে হয় রেকমেন্ডেশন লেটার ইন টার্মস অফ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো নেক্সট কোশ্চেন। লাস্ট উইক আমি একটা প্রেজেন্টেশন করছিলাম একটা হাই স্কুলের এখানে নিউ জার্সিতে। তো ওদের কাউন্সিলর অফিসে আমি গেছি, ওখানে যে আমি দেখলাম বিভিন্ন সেকশন আছে, অনেকগুলা কাউন্সিলর, এন্ড প্রত্যেকটা কাউন্সিলর জানে ওনাদের আন্ডারে যে স্টুডেন্ট গুলো আছে ওরা কি কি করছে, কি কি ভলেন্টিয়ারিং কাজ করছে, সবকিছু ওদের একটা পেজের মধ্যে লিস্টেড। তো আই ওয়াজ লাইক ওরা এত অপরচুনিটিস পাচ্ছে, ওরা যখন অ্যাপ্লাই করবে ওদের কাউন্সিলরের কাছে সব ইনফরমেশন আছে, ওনারা জাস্ট একটা টেইলার্ড কিছু একটা লিখে দিবে, রেকমেন্ডেশন লিখে দিবে, এন্ড ইটস গোনা হেল্প ইউ। আর আমাদের একটু কষ্ট করতে হয় যেহেতু আমাদের এরকম সিস্টেমটা নাই। আমাদের মানে যে বলতে হচ্ছে যে আমি এটা করছি এটা করছি,
আমাকে কি এভাবে লিখে দিতে পারবেন, এভাবে লিখে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেটাকে বলে রেকমেন্ডেশন লেটার ব্র্যাক শিট, আই থিঙ্ক, যদি আমি ভুল না করে থাকি। এরকম একটা ডকুমেন্ট থাকে, এখানে জাস্ট তুমি তোমার সব অ্যাচিভমেন্টস, অ্যাওয়ার্ডস, এটা বুলেট পয়েন্টস লিখলা এন্ড দেন ওটা টিচারের কাছে দিলা, টিচার দেন তোমার ওইগুলো পড়ে টরে একটা সুন্দর একটা টেইলরড একটা রেকমেন্ডেশন এটা লিখে দিবে। ঠিক আছে। Okay, next question is what about current situation of USA and how we should mentally prepare for this? Situation বলতে, is it about political situation? Is it about, I think it is about যে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইউএসএ ফার্স্ট চয়েস হতে পারে কিনা, or is it a wise decision to come to the US? I have a question. আমি এখন জানি না এমবাসিতে কি কিরকম ডেট ছাড়তেছে অথবা। ওকে, ওইটাতে আমি আসতেছি। জাস্ট তুমি ইউএসএ পার্সপেক্টিভ বলো যে এখানে ওইখানে এখন স্টুডেন্টদেরকে ধরো ডিটেনশনে নেওয়া হচ্ছে কিনা বা জাজ করা হচ্ছে কিনা, রাস্তায় ধরে জিজ্ঞেস করা হচ্ছে। তখন নাও হয়, তুমি যখন ইলিগাল কিছু করবা তখন নেওয়া হবে। তোমাকে বাসা থেকে ধরে এনে বলবেন আচ্ছা তোমাকে আমি ডিটেনশনে পাঠিয়ে দিচ্ছি। তো তুমি যতটা এখানে সেফ থাকবা, যতটা ইলিগাল কাজের থেকে দূরে থাকবা, ইউ আর সেফ। And situation in বাংলাদেশ, আমার মনে হয় ইউএসএ এখন একটা ভালো একটা ডেস্টিনেশন, বাট হ্যাঁ ভিসা রেস্ট্রিকশন একটু বেড়ে গেছে, কিন্তু আই থিঙ্ক ইউএসএ স্টিল ইজ দ্য বেস্ট অপশন। এর মেইন কারণ হইতেছে ওইখানে অনেক ভালো ভালো ইনস্টিটিউশন প্লাস লট অফ স্কলারশিপস। যদি আমি কম্পেয়ার করি টু ইউরোপ, সো স্কলারশিপ যদি তুমি বেশি পাও, ইন দ্যাট কেস দ্য কস্ট উড বি সেম, এন্ড এখানে একটা ফুল রাইট বা ফুল টিউশন পাওয়ার চান্সেস থাকে, যেটা ইউরোপে অবভিয়াসলি থাকে না। এশিয়ান কান্ট্রির ব্যাপারে আই ডু নট হ্যাভ এনি আইডিয়া। আর বাংলাদেশে এখন সিচুয়েশন বললে এখন ভিসা এমবাসি ডেট দেওয়া অফ আছে, কারণ হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর একটা নজরদারির প্রসেস করতেছে, সো এটা করতে ওদের টাইম লাগতেছে। এন্ড আই ওয়ান্ট টু মেনশন, এটা আমাদের ফর্মেও এই কোশ্চেনটা আছে, সো আই ওয়ান্ট টু মেনশন যে এমবাসি কখন ডেট ছাড়বে বা কখন সবকিছু স্বাভাবিক হবে, নর্মাল হবে, এটা কারোরই কোনো আইডিয়া নেই। অনলি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন জানে যে তারা কবে এটা নাগাদ হচ্ছে আবার সবকিছু স্বাভাবিক করতে পারবে। বাট ওরা নিউজ পোর্টালে বলতেছে যে ওরা খুব শীঘ্রই এই জিনিসটা ঠিক করে ফেলবে। সো আমি হোপ করতেছি যে এই মাসের লাস্ট উইকে আই থিঙ্ক এভরিথিং উইল বি ফাইন, ডেট দেওয়া আবার স্টার্ট করবে। আর নিশাদ, আই ওয়ান্ট টু মেনশন যে আমাদের টাইমে যে ফল 24 এ যখন হচ্ছে ডেট নেওয়াটাই একটা যুদ্ধ ছিল, এইটা এখন অনেকটা অনেকটা শিথিল হয়েছে, কারণ অনেক বেশি স্লট এমবাসি থেকে এই বছর রিলিজ করছে। সো হুইচ ইজ এ গুড নিউজ, যে আগে যেরকম একটা ডেটের জন্য হচ্ছে অনেক মানুষের একটা যুদ্ধ হইতো, ওইটা এখন খুব একটা হয় না যেরকম না, বাট অনেকটা কমছে। সো এটা একটা ভালো একটা আপডেট ফ্রম ইউএস এমবাসি। আমার মনে হয় নেক্সট ইয়ার হয়তো বা ফিফা ওইখানে হবে, দ্যাট উইল বি আ রিজন তারা তাদের সবকিছু একদম অর্গানাইজ করতেছে আবার। ঠিক আছে। সো ইন কনক্লুশন, আমার যেটা মনে হয় এই পরিস্থিতিতে যদি আমি থাকতাম তাহলে আমি অবশ্যই ইউএসএ তে অ্যাপ্লাই করতাম এট ফার্স্ট। অলসো আমি কিছু ব্যাকআপ কান্ট্রি রাখতাম, যদি আমার আসলে বাইরে পড়াশোনা করার ইচ্ছা থাকে তাহলে আমি অবশ্যই কিছু ব্যাকআপ কান্ট্রিজ রাখতাম, কারণ ইউএসএ বাইরেও অনেক ভালো ভালো কান্ট্রিজ আছে, ইউরোপে আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, সো দেয়ার আর লট অফ অপরচুনিটিস আউট দেয়ার অ্যাজ ওয়েল। বাট ইউএসএ কে ফার্স্ট রিজন রাখতাম এই কারণে যে বেটার অপরচুনিটি, ইন্টার্নশিপ স্ট্রাকচার খুবই জোস, আর thirdly হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি অনেক বেশি, and they are very friendly. Yeah, so এইগুলো আমার রিজন হতে পারে। I remember আমরা যখন আমাদের কোহোর্টটা সাজাচ্ছিলাম তখন আমাদের এই সেম কনভারসেশন হয়েছিল যে এখন যে পরিস্থিতি বা সামনে কি হবে আমরা জানি না, সো ইউএস এর পাশাপাশি কি অন্য কোনো কান্ট্রি আমরা রাখতে পারি নাকি। আর মৃদুল অনেক কান্ট্রিতে অ্যাপ্লাই করছে, সো হি নোজ বেটার। তো এর জন্য আমরা ইউএসএ ছাড়াও আরো অনেক কান্ট্রি রাখছি আমাদের কোহোর্টে, সো ইউ গাইস ক্যান চেক ইট আউট। ইয়া, কোহোর্টের লিংক আমরা ফার্স্টে পিন করে দিয়েছি কমেন্ট বক্সে, সো ইউ ক্যান জাস্ট চেক ইট আউট। নেক্সট কোশ্চেন হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ইম্পর্টেন্ট কিনা। এটা তুমি আমাকে দুইটা ওয়েতে বলবা, লিঙ্কডইন প্রোফাইল ফর অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট কিনা, লিঙ্কডইন প্রোফাইল ফর প্রফেশনাল লাইফ, এই যে এখন যে পজিশনে তুমি আছো তখন ইম্পর্টেন্ট কিনা। আই মিন লাইক 4 বছর যখন আমি পড়াশোনা করবো
তখন ইম্পর্টেন্ট কি জাস্ট এভিডেন্স। অ্যাপ্লিকেশনের সময় কিন্তু ওরা সোশ্যাল মিডিয়া দেখে বা ওখানে অপশন থাকে যে তোমার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করো। তো ওখানে আই গেস তুমি ফেসবুকে আমরা সারাদিন মিম পোস্ট করি, ট্রোল করি। এটা দেওয়া থেকে আই গেস লিঙ্কডইন দেওয়াটা খুবই ইট মেক সেন্স যে এটা আমার সোশ্যাল দিক না, এটা আমার আমি কি কি করছি, আমি কি কি ভলেন্টিয়ারিং করছি, আমি কি কি কাজ করছি, এটা এটা জাস্ট আমার অ্যাপ্লিকেশনের সাথে যায়। আমি তোমাকে কমন অ্যাপে যা যা দিছি তুমি সেম জিনিস তুমি আমার লিঙ্কডইনে দেখতে পারবা, আরো ডিটেল ভাবে দেখতে পারবা। তো আই গেস লিঙ্কডইন এর জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনের জন্য। আর এখানে আসার পরে আমার যা মনে হলো লিঙ্কডইনের সাথে সাথে আরেকটা অ্যাপ আছে হ্যান্ডশেক। এটা সব ইউনিভার্সিটিতে ওরা একসেপ্ট করে, অথবা সব ইউনিভার্সিটিতে ওরা অ্যাড আছে হ্যান্ডশেকের সাথে। আমার যখন এখানে অন ক্যাম্পাস জবের জন্য অথবা ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করা লাগে আমার হ্যান্ডশেক দেখা লাগে। তারপর আমার এখানে ক্যারিয়ার প্ল্যানিং ডেভেলপমেন্ট যে সেক্টর, ওখানে ওদের সাথে আমি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই এটা আমার হ্যান্ডশেকে করতে হচ্ছে। সো আই গেস লিঙ্কডইনের সাথে তোমার হ্যান্ডশেকটা খুবই ইম্পর্টেন্ট। আর দুইটার মধ্যে একটাই কানেকশন যে তুমি এখানে মিম পোস্ট করবা না, অবশ্যই তুমি তোমার কাজের যা জিনিসগুলো আছে এগুলাই তুমি পোস্ট করবা। লিঙ্কডইনের আরেকটা জিনিস আমার কাছে যা মনে হয়, এটাকে আমরা যদি সোশ্যাল অ্যাপের মতো যদি আমরা ইউজ করতে পারি, জাস্ট এটা না বলে আচ্ছা আমি আজকে এই প্রাইসটা পাইছি, এটা না বলে যদি আমি একটা এরকম পোস্ট করি যে সামনে একটা অলিম্পিয়াড আসছে, আমি এটাতে পার্টিসিপেট করতেছি, তো আমি এখন এটাতে ফোকাসড, এটা নিয়ে তোমার একটা পোস্ট যেতে পারে। তারপর তুমি যদি অলিম্পিয়াডে কিছু পাও বা তুমি কিছু শিখো, তুমি ওটা নিয়ে আরেকটা পোস্ট দিতে পারবা। তো এরকম করে আমার মনে হয় তুমি তোমার প্রোফাইলটাকে খুবই সুন্দর করে সাজাইতে পারবা, আর এটা সবার জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তোমাকেও হেল্প করতেছে, অন্য মানুষকেও হেল্প করতেছে যে তোমার থেকে শিখতে পারতেছে। দ্যাটস গ্রেট। এন্ড অ্যাকচুয়ালি আমি এখানে একটু অ্যাড করতে চাই যে অ্যাডমিশন অফিসাররা কি আসলেই সোশ্যাল মিডিয়া চেক করে কিনা। ইয়েস দে ডু। তুমি যদি তোমার লিঙ্কডইন প্রোফাইলে লিংক দাও, দে ডু চেক ইউর প্রোফাইল, এবং ওরা খুব ভালোভাবে লিঙ্কডইন প্রোফাইলটা চেক করে। ইট ইজ ট্রু। তো আমি সাজেস্ট করবো যে অ্যাপ্লিকেশনের আগে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা খুব ভালো করে সাজাইতে, because it's important, and it's not only important for application, also important for your professional life. So professional life এ যখন তুমি ল্যান্ড করবে তখন হচ্ছে তোমার লিঙ্কডইন অনেক বেশি হেল্প করবে নেটওয়ার্কিং করতে, ঠিক আছে? এবং বড় বড় জায়গায় ইন্টার্নশিপ করতে গেলেও ইউ নিড লিঙ্কডইন প্রোফাইল, ভেরি গুড লিঙ্কডইন প্রোফাইল, ঠিক আছে? And also not just a LinkedIn profile create করে আমি রেখে দিলাম, just make the network connection build up করো, তাদের সাথে কথা বলো, 15 minutes এর একটা কল schedule করো, everyone is open for this type of calls, তারা এগুলা অনেক বেশি লাইক করে, so you can just schedule a 15-minute call with your field মানুষজনের সাথে, so তাদের সাথে তুমি কথা বলতে পারো in any topic, তাদের সাথে একটু গল্প করতে পারো, so that will help you in the long run. আরেকটা ছোট অ্যাডভাইস, প্লিজ ট্রাই টু পুট ইউর ফর্মাল পিকচার অন লিঙ্কডইন, জাস্ট সেলফি দিও না আমার মতো, এই কাজটা করো না, একটু ফর্মাল পিকচার দেওয়ার ট্রাই করো। Okay, so next question is which countries, আমরা যে কোহরে কোন কোন কান্ট্রিজ রাখছি এগুলো কথা ছিল। So ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, and I think Canada আমরা রাখছি, and also Finland আছে। So there are a lot of countries in the Europe based, basically আমরা ইউরোপ ফোকাস বেশি করতেছি, because after all সবাই ইউএসএ অ্যাপ্লিকেশন করার পর তাদের যদি ইউএসএ তে আলটিমেটলি না হয়, they want to move to Europe because Europe is cost friendly, যে অনেক কম কস্টে তুমি পড়াশোনা কমপ্লিট করতে পারতেছো, গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতেছো। So yeah, ইউরোপের কিছু কান্ট্রি রাখবো, অলসো এশিয়ান কিছু কান্ট্রি থাকবে। ওকে, সো আমাদের মনে হয় ফর্মে কোশ্চেন গুলো আমরা একটু অ্যানসার করব। ফর্মে অনেক কোশ্চেন ছিল, আমাদের ওখানে যাওয়া উচিত। Okay, the first question is, does a high deficit matter? What do you think, Vidul? আমার মনে হয় যে হাই ডেফিসিট ফর অ্যাপ্লিকেশন or just for making up the cost, যে তুমি যদি bear করতে না পারো, then it matters. But if you can bear and you can show in the visa embassy যে তুমি এটা, it's not show, it's about যে তোমার ইন্টারভিউ তোমাকে বলে দিবে যে তুমি আসলে bear করতে পারবে কি। So in terms of visa, it doesn't matter.
হাই ডেফিসিট হোক, নো স্কলারশিপ হোক, ইট ডাজন্ট ম্যাটার, বাট দ্য কেস ইজ ইম্পর্টেন্ট। কেস বলতে আমি এখানে বোঝাচ্ছি, ধরো তুমি কোনো স্কলারশিপ পাবে, লাইক আই উড সে ইউনিভার্সিটি অফ উইসকনসিন মেডিসিন, যে হচ্ছে তাদের একটা স্কলারশিপ which is King Mortgage Scholarship, which is a full rate scholarship, তারা 6 জনকে নেয়, তো বাকিরাও অ্যাপ্লাই করে, অনেকেই যায়। সো এখানে কোনো স্কলারশিপ নাই, ইউ নিড টু পে $80,000 per year to study out there। তো এইখানে $80,000 মানে পার ইয়ার 1 কোটি টাকার মতো, আই উড সে, ঠিক আছে? তো এই 1 কোটি টাকা তুমি বের করতে পারবা, এটা কিভাবে শো করবা ইন্টারভিউতে, ইউর ভিসা ইন্টারভিউ। তখন তোমার প্রোফাইল ওরা দেখবে, তোমার কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, তোমার ট্রাভেল হিস্ট্রি তোমাকে জিজ্ঞেস করবে, তোমার বাবা কি প্রফেশনে কাজ করে, ওইটা যখন ওরা শুনবে তখনই ওরা একটা আন্দাজ করতে পারবে যে ওকে, দিস স্টুডেন্ট ইজ নট দ্যাট সাফিশিয়েন্ট পে অল অফ দিস মানি, তখন তোমাকে ভিসা দিবে না। বাট যখন দেখবে যে না, ইউ হ্যাভ ট্রাভেল হিস্টরিজ, ইউ হ্যাভ লাইক মানে ফাদারের প্রফেশন বা প্যারেন্টস এর প্রফেশন খুবই হাই লেভেলের, তখন হচ্ছে ওকে, দে ক্যান বেয়ার ইউর কস্ট, ঠিক আছে? সো ফর ভিসা হাই ডেফিসিট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, ট্রাভেল হিস্টরি এখানে কথা বলছি, এখানে অনেকে জিজ্ঞেস করতে পারে যে ট্রাভেল হিস্টরি কি ইম্পর্টেন্ট? নো, ট্রাভেল হিস্টরি ইম্পর্টেন্ট না, বাট ওয়েন ইট কামস টু কস্ট, বা তুমি যখন তোমার প্যারেন্টস এর ইনকামটা অনেক বেশি দেখাইতেছো, তখন ভিসা অফিসারের মনে একটা স্বাভাবিক কোশ্চেন আসবে যে ওর বাবা এত টাকা ইনকাম করে বা ওর প্যারেন্টস এত টাকা ইনকাম করে, তাদের কোনো ট্রাভেল হিস্টরি নাই কেন? সো ইট কাইন্ড অফ লুকস ভেরি ফিশি, ঠিক আছে? তো এই কারণে, বাট ইন জেনারেল যখন তুমি স্কলারশিপ পাইতেছো, যখন তুমি একটা ভালো ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স পাইতেছো, তোমার কস্ট খুবই কম, ইন দ্যাট কেস ইউ জাস্ট ডোন্ট নিড এনি ট্রাভেল হিস্টরি। থাকলে অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট। নিশা, তোর আই গেস কোন ট্রাভেল হিস্টরি নেই? নো। সো ডেফিসিট ম্যাটার করে কিনা, এটা তোমার পার্সপেক্টিভে তুমি কি বলতে চাও? আমি এরকম কিছু স্টুডেন্টকে দেখছি যাদের খুবই হাই ডেফিসিট, ইটস লাইক $80,000 per year, ওদের ভিসা ওয়াজ অ্যাপ্রুভড। আবার এমনও কিছু স্টুডেন্ট দেখছি যাদের স্কলারশিপস খুবই অনেক বেশি, ওদের ডেফিসিট খুবই কম, প্রায় ফুল টিউশন পাওয়া, তাও ওদের ভিসা রিজেক্টেড। আই ডোন্ট নো, বাট তুমি ওরা অনেক কিছু চেক করবে, অ্যাজ মিডল সে ট্রাভেল হিস্ট্রি আছে নাকি, তারপরে হাউ জেনুইন ইজ দিস কলেজ, ইজ ইট ওয়ার্থ ইট টু গো টু দ্যাট কলেজ উইথ দিস হিউজ ডেফিসিট। সো এরকম সবকিছু মিলায় ওরা আর কি ডিসিশনটা নিবে। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আর এত বড় ডেফিসিট যদি হয়, যদি ট্রাভেল হিস্ট্রি না থাকে, অথবা যদি দেখা হয় আচ্ছা ট্রাভেল হিস্ট্রি অ্যাজ এ স্টুডেন্ট নাই থাকতে পারে, বাট they're gonna ask you তোমার স্পন্সর ট্রাভেল হিস্ট্রি আছে নাকি। সো এই কোয়েশ্চেনগুলো আমার মনে হয় প্রিপেয়ার থাকা উচিত, এগুলো অবশ্যই জিজ্ঞেস করবে। Okay. Okay, so the next question is UK cohort when, sir? So আমাদের কোহোর্টে ইউকে এর অ্যাক্সেস থাকবে, বাট ইউকে তে আমি সাজেস্ট করি না, এই কারণে যে ইউকে তে যদি তুমি ইংলিশ মিডিয়ামের না হও, বা তোমার আইবি কারিকুলাম না থাকে, বা আমেরিকান কারিকুলাম না থাকে, ইন দ্যাট কেস হচ্ছে ইউকে টপ ইউনিভার্সিটি ক্র্যাক করা যায় না। ফর বাংলা মিডিয়াম স্টুডেন্ট তখন দুটো অপশন থাকে, আইদার এ লেভেলস এ শিফট হওয়া অর এপি দেওয়া। এপি দিলে অ্যাডভান্স প্লেসমেন্ট যেটাকে বলে, ওইটা দিলে হচ্ছে ইউ ক্যান জাস্ট গেট অ্যাডমিশন। মানে অ্যাডমিশনের রিকোয়ারমেন্টই এইটা, যে তুমি অ্যাপ্লাই করতে পারবা না যদি না তুমি ইংলিশ মিডিয়াম, এপি অর আইবি কারিকুলাম অর আমেরিকান কারিকুলামের হয়ে থাকো। মানে বাংলা মিডিয়ামে হয়ে থাকলে তুমি টপ ইউনিভার্সিটি, ইউকে টপ ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবা না। দিস ইজ দ্য বেয়ার মিনিমাম রিকোয়ারমেন্ট। এইটার পরে আসে যে স্কলারশিপের যে ব্যাপারটা, টপ ইউনিভার্সিটি অনেক বেশি স্কলারশিপস আছে, দিস ইজ ট্রু, এন্ড ইউ ক্যান গেট ইভেন ফুল রাইড অর ফুল টিউশন ইন লাইক আই উড সে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। বাট ইউকের যে নর্মাল যে ইউনিভার্সিটি গুলো, নর্মাল গুলো ঠিক না, বাট দে আর ভেরি গুড ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল, বাট তারা হচ্ছে বাংলা মিডিয়াম অ্যাকসেপ্ট করে। বাট দ্য ফ্যাক্ট ইজ ওইখানে ওরা একটা ফাউন্ডেশন প্রোগ্রাম দিবে বাংলা মিডিয়াম থেকে অ্যাপ্লাই করলে ফর 1 ইয়ার, ফার্স্ট ইয়ার। তো ফার্স্ট ইয়ার তোমাকে ফাউন্ডেশন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে, আফটার দ্যাট তুমি তোমার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি শুরু করতে পারবে। এন্ড ওইগুলাতে স্কলারশিপ খুবই 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 কম, লাইক আমার মনে হয় না এটা ওয়ার্থ ইট। যদি না তুমি খুব বেশি লাইক ওই কষ্ট যদি তুমি বেয়ার করতে পারো, তাহলে ইট ইজ ওয়ার্থ ইট, ঠিক আছে? বাট ইফ নট, দেন ইউকে ইজ নট আ ডেস্টিনেশন ফর স্টাডি। Okay, next question in the form. How to find my college fit?
how to research colleges in a deep way possible. ওকে, বলো তোমার কি মনে হয় কিভাবে কলেজ ফিট করে করবে? এটার অ্যান্সারটা মনে হয় আমি আগেও বলেছিলাম যে কলেজ নিজের পার্সোনালাইজড হওয়া উচিত, টেইলার্ড হওয়া উচিত। তুমি কিরকম ইউনিভার্সিটিতে পড়তে চাচ্ছ, তোমার মেজরের সাথে ওইটা কেমন যাচ্ছে। এখন আমি এমন একটা ইউনিভার্সিটিতে গেলাম যেটা খুবই হাইলি কনসেন্ট্রেটেড অন কম্পিউটার সায়েন্স, বাট এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে ওদের কিছু নাই, ওদের প্রোগ্রামই লাইক মাত্র স্টার্ট হয়েছে। তো উইল দ্যাট বি আ গুড ফিট ফর মি? আই গেস নো। তারপর তোমার যদি মনে হয় যে তোমার ইচ্ছা অনেক বড় ইউনিভার্সিটিতে পড়বো, সো তারপরে তুমি যদি একটা ছোট ইউনিভার্সিটিতে আসো, তোমার মনে হবে হ্যাঁ ভালো লাগতেছে, বাট তোমার দেখতে হবে যে তোমার কোনটা ইচ্ছা, তুমি কোনটাতে পড়তে চাও। তারপর স্টুডেন্ট রেশিও, আমি পড়তেছি একটা খুবই স্মল ক্যাম্পাসে, এর জন্য আমি বলতেছি যে আমার যে ইন্টার্নশিপ, এটা আমার প্রফেসরই বলতে গেলে সবকিছু করেছিল, বিকজ ওনার সাথে আমার ভালো কানেকশন ছিল, ওনার অফিস আমার প্রায় প্রত্যেকদিনই যাওয়া হইতো। লাইক এটা আমার অজুহাত, আমি জাস্ট চকলেটের জন্য যাইতাম, চকলেট খাইতাম, মানে এত চকলেট দিয়ে আমি কি করবো। এটা জাস্ট আমার একটা ওয়ে ছিল ওনাদের সাথে বন্ড করার। তো তোমরা এটা করতে পারো। আর কলেজ ফিটের জন্য অনেক বড় বড় ইউনিভার্সিটি আছে, একটা লেকচার হলে প্রায় 200 স্টুডেন্টও থাকে। সো ইটস আপ টু ইউ, তুমি কি এত স্টুডেন্টের মাঝখানে তুমি কোনো কোয়েশ্চেন করতে পারবা, বা তোমার প্রফেসরের কি ওই টাইমটা থাকবে তোমার কোয়েশ্চেনের অ্যান্সার করা। তো ইটস আপ টু ইউ। আমার ক্লাস সাইজ হলো 20 জন স্টুডেন্ট থাকে একটা ক্লাসের মধ্যে, কোনো কোনো ক্লাসে এর থেকেও কম, 15 জনের মতো। তো তখন মনে হয় আমি টিচারের সাথে যতটা ইচ্ছা কোয়েশ্চেন আমি করতে পারতেছি, প্লাস পার্সোনাল কথাও হয়তো অফিসে বলা যাচ্ছে যে আমি এটা নিয়ে খুবই টেন্স, তুমি কি আমাকে হেল্প করতে পারবে নাকি। তো ইটস আপ টু ইউ। আমার মনে হয় কলেজ যখন তুমি রিসার্চ করতেছো, তোমার এই সাইডগুলো দেখা উচিত। ওকে, নেক্সট কোশ্চেনটা ফর্মে এই কোশ্চেনে একটা ফলোইং কোশ্চেন আছে যে কিভাবে কলেজ রিসার্চ করবে, এবং কমেন্টেও সেম একটা কোশ্চেন আছে। সো আমরা একটা একসাথে অ্যান্সার দিব। সো ফলের জন্য কবে থেকে প্রিপারেশন নিতে হবে, কলেজ লিস্ট কিভাবে মেক করবে, ফলের জন্য কখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত আসলে? আই রিমেম্বার আমরা একটা টাইমলাইন, একটা পিকচারের মধ্যে টাইমলাইন দিয়েছিলাম কখন তোমার কি করতে হবে। সো আই গেস মে থেকে যদি স্টার্ট করো, এর আগে তুমি যত আগে থেকে তোমার রেকমেন্ডেশন লেটারটা নিতে পারো, তোমার এসিটি দিয়ে ফেলতে পারো, ইপিটি দিয়ে ফেলতে পারো, ইটস বেটার ফর ইউ। তো আমি খুবই লেটে স্টার্ট করেছিলাম, আমি প্রায় আগস্টের দিকে স্টার্ট করেছি, এর জন্য আমার মনে হচ্ছিল যতই দিন যাচ্ছে আমি খুবই পিছিয়ে আছি, অথবা আমি ইডি করতে পারতেছি না, হয়তো ইডি মিস হয়ে যাচ্ছে। তো এখান থেকে যদি তুমি সেফ সাইডে থাকতে চাও, তাহলে আমি বলবো মার্চ এপ্রিল থেকে তুমি এসিটি দেওয়া স্টার্ট করে দাও, ইপিটি কমপ্লিট করে ফেলো, তোমার রিকমেন্ডেশন লেটারটা কমপ্লিট করে ফেলো। এসিটি তোমার যদি আবার দেওয়া লাগে, তুমি আরো তাহলে টাইম পাবা যদি তুমি আগে থেকে স্টার্ট করো। তো আই গেস মার্চ এপ্রিল মে এখান থেকে যদি তুমি স্টার্ট করতে পারো, তাহলে তোমার জন্য বেটার হবে। আমারও সেম অপিনিয়ন। আমারও মনে হয় যে যেহেতু আগস্টে ক্লাস শুরু, সো এর 1 বছর আগে যে আগস্ট আছে সেই অগস্ট থেকে হচ্ছে অ্যাকচুয়ালি প্রিপারেশনটা নেওয়া উচিত। মানে একদম, আমি জানি না বিদেশে কিভাবে পড়তে যেতে হয়, আমি জানি না বিদেশে প্রসেস কি। সো ফর দ্যাট গাই আমার মনে হয় একদম 1 বছর আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। ফার্স্ট 6 মান্থস সে সবকিছু কালেক্ট করলো, সব ইনফরমেশন কালেক্ট করলো, এন্ড দেন আফটার 6 মান্থস সে এসএটি এই হচ্ছে ইপিটি এগুলো দেওয়ার হলে এগুলো দিয়ে ফেললো। এন্ড অ্যাপ্লিকেশনের জন্য যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল সেটা হচ্ছে অ্যাসে বা স্টেটমেন্ট অফ পারপাস বা পার্সোনাল স্টেটমেন্ট, হোয়াটএভার ইউ সে, এই জিনিসটা ক্রাফট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে যেটা করে যে সব অ্যাপ্লিকেশনের সব ম্যাটেরিয়ালস হচ্ছে গুছায় ফেলে, বাট এই অ্যাসেটাতে তারা খুব বেশি নেগলেক্ট করে, যার কারণে হচ্ছে অনেক বেশি প্রবলেম হয়ে যায় আলটিমেটলি। কারণ এতে জিনিসটাই হচ্ছে তুমি কিভাবে নিজেকে ডেমনস্ট্রেট করতেছো অ্যাডমিশন অফিসারের কাছে। ওকে, আমি বলতে পারি তুমি কি একজন লেজি গাই, আর তুমি কি অনেক প্যাশনেট, এটা তো কিভাবে শো হবে? এটা শো করার একটা ওয়ে হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট বা এসে, বা আমরা যেটাকে কমন এসে বলি। তো ওইটা রেডি করার জন্য অ্যাটলিস্ট তোমাকে 2 মাস দেওয়া উচিত, কারণ ওইটা খুব বড় একটা পার্ট রোল প্লে করে ইন হচ্ছে
in the application. So ওইটার পেছনে একটু সময় দেওয়া হচ্ছে। And কলেজ লিস্ট কিভাবে মেক করবা, এটার অ্যান্সার হচ্ছে কলেজ লিস্ট মেক করার জন্য আমি কিছু ওয়ে অবলম্বন করতাম। সেটা হচ্ছে ফার্স্টে আমি 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 যেহেতু একদম এট ফার্স্ট টাইম আমি জানি না ইউএসএ তে কি কি কলেজ আর কি কি ইউনিভার্সিটিস আছে, সো আমাকে মানে গুগলে সার্চ করাটা খুব বেশি আমার কাছে পেইনফুল মনে হয়েছিল। সো ইন দ্যাট কেস আই ইউজড নিশ অর কলেজ বাইন, এই দুইটা প্ল্যাটফর্ম আমি ইউজ করছিলাম ফর কলেজ লিস্টিং। আমি যেটা করতাম যে আমি ওইখান থেকে কলেজ আগে নিতাম, দেখতাম যে কোনটা আমার লোকেশন আমার ওয়েদারের জন্য আমার জন্য বেটার হয়। লাইক কেউ ওয়াশিংটনে পড়তে যেতে চাইবে না, কারণ হচ্ছে এখানে বেশি ঠান্ডা। অনেকে ক্যালিফোর্নিয়া প্রেফার করবে কারণ এখানে বেশি সামার্স এন্ড শীতের দিনেও খুব বেশি একটা শীত এখানে পড়ে না। সো ইটস অ্যাবাউট ইউর পার্সোনাল চয়েস যে তুমি কোন ওয়েদারের সাথে তুমি যেতে চাও, তুমি কোন লোকেশনে যেতে চাও, ঠিক আছে। আফটার দ্যাট আমি যেটা করতাম ওই ইউনিভার্সিটি গুলোকে লিস্টিং করে দেন আমি ওইগুলোর ডিপ রিসার্চ করার জন্য ওইগুলো ওয়েবসাইট গুলো চেক করতাম। ওইগুলো ওয়েবসাইট একদম ডিপ রিসার্চ করতাম। ওই ওয়েবসাইটে সবগুলো ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটা অ্যাডমিশন নামে একটা সেকশন থাকে, ওইখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট থেকে শুরু করে তারা কি ধরনের স্টুডেন্ট চায় সব ইনফরমেশন এখানে থাকে। দেন আমি একাডেমিক্সে দেখতাম যে আমার মেজর আছে কিনা, আমার মেজরে কি কি ফ্যাসিলিটিস ওরা প্রোভাইড করতে পারবে, ওদের ইন্টার্নশিপ অপরচুনিটি কেমন, ওদের স্টাডি অ্যাব্রড অপরচুনিটি কেমন, ওরা স্টাডি অ্যাব্রডে ইউরোপে নিয়ে যায় কিনা। এটা একটা পার্সোনাল চয়েস, কারণ আমি অলওয়েজ চাইতাম যে আমি যখন স্টাডি অ্যাব্রডে যখন আমি এনরোল করবো তখন হচ্ছে আমি ইউরোপের দিকে আমি যাওয়ার ট্রাই করবো। সো ইটস আপ টু ইউ। এন্ড এইভাবে দেন হচ্ছে ওয়েবসাইটে ইনফরমেশন গুলো কালেক্ট করে দেন আমি কলেজ আলটিমেটলি স্থির করতাম যে আচ্ছা এইটাতে আমি অ্যাপ্লাই করবো। এইখানে আরো একটা জিনিস মেনশন করে দিই, সেটা হচ্ছে তিনটা ওয়েতে বা চারটা ওয়েতে হচ্ছে কলেজ এস্টিমেট করা যায়। একটা হচ্ছে রিচ, টার্গেট, সেফটি। মানে রিচ স্কুলগুলো হচ্ছে যেগুলোতে খুবই হার্ড টু গেট ইন, যেমন হার্ভার্ড, এমআইটি এন্ড স্ট্যানফোর্ড, এইচওবি ইউনিভার্সিটি, যেগুলোতে খুবই কম অ্যাকসেপ্টেন্স রেট এন্ড ইন্টারন্যাশনাল জন্য আরো বেশি হার্ড, কারণ তাদের ইন্টারন্যাশনাল রেশিও গুলো খুব কম থাকে। এন্ড টার্গেট ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে যেগুলো হচ্ছে 50-50 চান্স আছে। অবশ্যই এখানে আমি একটু বলে দিই যে এটা অবশ্যই প্রোফাইলের উপর ম্যাটার করে। অনেকের টার্গেটেড স্কুল হইতে পারে কলবি কলেজ আই উড সে, বা রোডস কলেজ। কারো কারো এটা টার্গেটেড স্কুল হইতে পারে বেসড অন দেয়ার প্রোফাইল। কারো কারোর জন্য এইটাই আবার রিচ স্কুল হইতে পারে, ঠিক আছে। যাদের প্রোফাইলটা অনেক বেশি একটু লো তাদের জন্য এটা রিচ স্কুল হইতে পারে। যাদের জন্য হচ্ছে যাদের প্রোফাইলটা একটু বেটার তাদের জন্য এটা টার্গেটেড স্কুল হইতে পারে। তো কলেজ লিস্টের আগে তোমার প্রোফাইল অনুযায়ী তোমার ওই স্কুলটা তোমার জন্য বেটার হবে কিনা, ওই স্কুল কি ধরনের বা ওই ইউনিভার্সিটি কি ধরনের হচ্ছে অ্যাপ্লিকেন্ট চায়, সেটা সাথে তোমার প্রোফাইলটা ম্যাচ করে কিনা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এন্ড লাস্টলি হচ্ছে সেফটি স্কুল। সেফটি স্কুল মিনস হচ্ছে যে ইউনিভার্সিটিতে তুমি খুব সহজেই অ্যাডমিশন পেয়ে যাবা, স্কলারশিপ পেয়ে যাবা। এন্ড আলটিমেটলি এইটা সেফটি অপশনটা রাখা উচিত এই কারণে যে কলেজ বা অ্যাডমিশন ইউএসএ অ্যাডমিশন পুরাটাই একটা সবাই যেটা বলে যে এটা একটা আনফেয়ার গেম, অ্যাজ ওয়েল এজ এটা খুবই আনপ্রেডিক্টেবল। যে তুমি মনে করতেছো যে তোমার প্রোফাইল খুবই ভালো, তুমি খুব জোস, তোমার অ্যাসিড স্কোর 1500+, তুমি হয়তো হারবারে টিকে যাবা, বা আই উড সে ধরো কোন একটা নর্থ ওয়েস্টার্নে তুমি ধরো টিকে যাবা। বাট এইটা কখনোই প্রেডিক্ট করা যাবে না যে তুমি টিকে যাবা, কারণ এটা খুবই আনপ্রেডিক্টেবল একটা গেম প্ল্যান। সো তোমাকে কিছু সেফটি স্কুল রাখতেই হবে ফর গেটিং ইনটু অ্যাট লিস্ট, যে না যাতে তোমার এন্ড অফ দ্য ডে তোমার কোনো রিগ্রেট না হয় কলেজ অ্যাপ্লিকেশন করে। I want to add something. তো আমার মনে হচ্ছিল যখন মৃদুল কথাগুলো বলছিল, আমি মনে হয় 2 বছর আগে চলে গেছি যখন আমি নিজে অ্যাপ্লাই করতেছিলাম। তো তখন আমরা একটা জিনিস করেছিলাম, আমি মৃদুল দুইজনই। তো দুইজনের যেহেতু মেজর এনভায়রনমেন্টাল সায়েন্স, তো আমরা একটা কলেজ যে কোনো লাইক র্যান্ডম কলেজ নিয়ে আসতাম। একটা লিস্ট ছিল আমাদের এই কলেজগুলো। মৃদুল ধরো 30টা কলেজ ছিল, মৃদুল 15টা নিচ্ছে, আমি 15টা। ওদেরকে আমরা বসে বসে মেইল করতাম। মোটামুটি একটা জেনারিক মেইল ছিল, কয়েকটা পয়েন্টেড ছিল এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমাদের কি কি অপরচুনিটিস আছে, কি কি তোমরা করতেছো, এরকম নিয়ে একটা মেইল ছিল। ওগুলো যে সবাইকে সেন্ড করতাম নামটা চেঞ্জ করে দিয়ে। পরে আমরা ডিসিশন নিতাম যে আচ্ছা ওদের এখানে এটা আছে, ওদের ওখানে এটা আছে। তো তোমরা এরকম করতে পারো, তোমরা যদি গ্রুপে অ্যাড হয়েও যদি করার ইচ্ছা থাকে এটাও করতে পারো। আর আই থিঙ্ক আমাদের এই বুদ্ধিটা ভালোই কাজে দিছিল, তাই না? দেখতে যে কোন কলেজটা কিরকম। এটা অনেক ইজিয়ার হয়েছিল, না হলে আমার কলেজ লিস্টিং করতে 1 মাস লাগতো, সেখানে আমার মাত্র মনে হয় 12 থেকে 15 দিনের মতো লাগছিল। আর আমাদের হাতে সময়ও খুবই কম ছিল যেটা আমরা লেট স্টার্ট করছিলাম। সো মৃদুল কক্সবাজারে বসে বসে এরকম ইমেল পাঠাইতো।
বাট ইমেইলিং আসলে অনেক ফান, কারণ হচ্ছে Yeah. ওরা খুবই অনেক সুন্দর করে রেসপন্স করতেছে, ওরা খুব সুন্দর করে ইমেল করতেছে, ব্যাক করতেছে। সো আমার কাছে এটা ভালো লাগছিল। এন্ড আমি অনেক কোশ্চেন এরকম যেগুলো ওয়েবসাইটে আছে আমি জানি, বাট স্টিল আমি ইমেল করতাম। Yeah. তখন ওরা অনেক বেটার ভাবে, মানে ওদের বেসিক্যালি ইমেল যারা রিপ্লাই করে তারা হচ্ছে নরমালি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিশন অফিসার হয়ে থাকে, বা অনেক সময় অ্যাডমিশন ইন্টার্ন থাকে। তারা বেসিক্যালি সবসময় রিপ্লাইটা করে থাকে, মাঝে মাঝে হচ্ছে মেইন অ্যাডমিশন অফিসার রিপ্লাই করে। তো তারা তাদের পার্সোনাল এক্সপেরিয়েন্সেস থেকেও হচ্ছে আমাকে সাজেশন দিত। সো এটা একটা বেটার ওয়ে টু রিচ আউট ইউর স্কুল, যে তুমি কোন স্কুলে অ্যাপ্লাই করতে। এখন ওদের আমি মেইল স্কুল বলতেছি, স্কুল বলতে এখানে কলেজ এন্ড ইউনিভার্সিটি। ওদের মেইলের রেসপন্সের ভিত্তিতেও আমরা দেখতাম যে কোনটা আমাদের জন্য রিচ হবে, কোনটা আমাদের জন্য টার্গেটেড হবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চেনে যাই। Fall 26 applicant currently preparing for the SAT. Or question হচ্ছে, which deadline should I take the SAT and EPT so that there is no problem applying for early decision or early action? ওকে, সো কোশ্চেনটা হচ্ছে SAT এবং EPT কখন দিবে যাতে আর্লি অ্যাকশন এবং আর্লি ডিসিশন করতে পারে। আর্লি ডিসিশন তো তোমার ডেডলাইন থাকে নভেম্বরের 1, তো উই উড সাজেস্ট যদি তোমার অগস্টের দিকে একটা এসিটি দাও, তখন যদি এটা খারাপও হয় তখন তোমার হাতে সেপ্টেম্বর থাকছে এসিটি দেওয়ার জন্য। অক্টোবরের এসিটিও আছে, সো তোমার হাতে আরো 2টা এসিটি এক্সট্রা এসিটি থাকছে যদি তোমার মনে হচ্ছে যে এই স্কোরটা আমার জন্য ভালো না, আমি যদি আবার দিই তাহলে ভালো একটা স্কোর আমি আনতে পারবো। সো আই গেস তুমি যদি আগস্টেরটা ধরতে পারো, ইট উইল বি বেটার ফর ইউ। ইপিটি you can take IELTS or Duolingo. I would say Duolingo তোমার জন্য ইজি হবে বিকজ এটা রেজাল্ট খুবই তাড়াতাড়ি দেয়, প্লাস তুমি বাসায় বসেও 1-2 ঘন্টার মধ্যে তুমি পুরো একটা টেস্ট দিয়ে দিচ্ছ। আর IELTS যদি দাও তোমার রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তুমি এক্সামটা দিবা। সো তোমার যদি মনে হচ্ছে আচ্ছা টাইম বেশি নাই, ইউ ক্যান গো উইথ Duolingo। আর যদি মনে হয় না আমি IELTS দিব, এটা আমার ভার্সিটি অ্যাকসেপ্ট করে, Duolingo অ্যাকসেপ্ট করে না, তাহলে আই উড সে অগস্ট সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া উচিত। ডুওলিঙ্গোর ক্ষেত্রেও সেপ্টেম্বর আগস্ট। ডুওলিঙ্গোর প্রিপারেশনটা খুবই ইজি, আমার মনে হয় 2-3 সপ্তাহ যদি দেখা যায় তাহলে খুবই ভালো একটা স্কোর আনা যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় 1 উইকের মধ্যে ওদের ভালো স্কোর চলে আসে। তো যদি মনে হয় যে অনেক প্রিপারেশন নিতে হবে তাহলে আই উড সে সেপ্টেম্বর অক্টোবর, বাট যদি মনে হয় না হয়ে যাবে তাহলে যে কোনো সময় দেওয়া যায়। বাট আই উড সে তোমার টেস্ট স্কোর যত তাড়াতাড়ি তোমার হাতে আসবে তত তাড়াতাড়ি তুমি সবকিছুতে অন্য কিছুতে মনোযোগ দিতে পারবা। তোমার এসে আছে, তোমার ওখান থেকে রেকমেন্ডেশন লেটার আনতে হচ্ছে, তোমার কলেজ লিস্ট করা লাগছে। সো আই গেস তুমি যত তাড়াতাড়ি টেস্টগুলো দিয়ে ফেলতে পারবা ততই তোমার জন্য বেটার হবে। হ্যাঁ, আর আমি সাজেস্ট করি যে ইউএস এর বাইরে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আইএলটিএস টা দেওয়া, কারণ হচ্ছে ইউএস এর বাইরে ইউরোপের অনেক কান্ট্রি ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না। বাট যদি অনলি ইউএসএ ফোকাস থাকে তাহলে ডুওলিঙ্গো দেওয়াটাই বেটার, কারণ হচ্ছে ডুওলিঙ্গোর রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসে। এবং অলসো দেয়ার ইজ অ্যান অপরচুনিটি, আমাদের সময় ছিল ফল 25 এ, সেটা একটু আমি জানি যে এটা একটু স্ট্রিক্ট করছে, সেটা হচ্ছে ডুওলিঙ্গো পি ওয়েবার কোড। মানে আমি নিজে 3 বার ডুওলিঙ্গো দিছি এবং আমি 3 বারই আমি ফ্রিতে ডুওলিঙ্গো দিছি। সো আমার কোনো একটা টাকাও লাগে নাই। এর কারণ হচ্ছে আমি ইউনিভার্সিটি থেকে একটা ডুওলিঙ্গো ফি ওয়েভার কোড নিয়েছিলাম। সো আই থিংক আমি 4টা ইউনিভার্সিটি আর 5টা ইউনিভার্সিটি থেকে ডুওলিঙ্গো ফি ওয়েভার কোড নিয়েছিলাম। এন্ড সবাই আমাকে ফি ওয়েভার কোড দিয়েছেন, আমি একটা ইউনিভার্সিটি থেকে 2 বার ফি ওয়েভার কোড নিয়েছি। কারণ হচ্ছে ডুওলিঙ্গোর একটা সমস্যা হচ্ছে অনেক সময় তোমার ডুওলিঙ্গোর যে এক্সাম ওটা ইনভ্যালিড হয়ে যায়। তোমার 2 বার ইনভ্যালিড হয়েছিল আর 3 বার আমি এক্সাম দিছি। সো 5 টাইমস আমি ডুওলিঙ্গো ফি ওয়েভার কোড ইউজ করছিলাম ফল 24 এ। বাট ফল 25 এ এটার পলিসিটা একটু চেঞ্জ করছে। সেটা হচ্ছে আগে যেটা হইতো যে ডুওলিঙ্গো ফি ওয়েভার কোড নিয়ে তুমি সব ইউনিভার্সিটি দিতে পারবা, সেন্ড করতে পারবা। বাট ফল 25 এ যেটা করছে যে তুমি যে ইউনিভার্সিটি থেকে ডুওলিঙ্গো ফি ওয়েভার কোডটা নিবা, অনলি ওই ইউনিভার্সিটিতে তুমি তোমার ডুওলিঙ্গো স্কোরটা সেন্ড করতে পারবা, মানে অফিশিয়ালি সেন্ড করতে পারবা। বাট ইউ ক্যান ডাউনলোড দ্য পিডিএফ এন্ড ইউ ক্যান সেন্ড ইট টু আদার ইউনিভার্সিটিজ। সো এটা একটা ওয়ে হইতে পারে যদি তোমার অন্যান্য ইউনিভার্সিটি যদি তোমার পিডিএফটা অ্যাকসেপ্ট করে, ইন দ্যাট কেস তুমি ডুওলিঙ্গো সেন্ড অনেক ইউনিভার্সিটি দিতে পারবা।
বাট কিছু কিছু ইউনিভার্সিটি আছে এখনো যেগুলো হচ্ছে তোমার এই পলিসির মধ্যে নাই। তারা হচ্ছে তোমাকে ডুওলিঙ্গো ফেভার করে দিলে দেন তুমি ফ্রিতে অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে দেন হচ্ছে সব ইউনিভার্সিটি সেন্ড করতে পারবা। ঠিক আছে, এন্ড ডুওলিঙ্গোর ক্ষেত্রে তুমি 40টা ইউনিভার্সিটিতে ফ্রিতে তোমার স্কোর সেন্ড করতে পারবা। এর বাইরেও সেন্ড করা যায়, বাট তখন তুমি তোমার অ্যাপ্লিকেশন ওয়েবসাইট থেকে পারবা না। তখন তোমাকে যেটা করতে হবে, ম্যানুয়ালি ডুওলিঙ্গোর একটা সাপোর্ট সিস্টেম আছে, এখানে তোমাকে ইমেল করে বলতে হবে যে আমার এই ইউনিভার্সিটিতে আমার স্কোরটা সেন্ড করে দাও, এন্ড এই তারিখে স্কোরটা সেন্ড করে দাও। যেহেতু আমি 3টা দিয়েছিলাম, তো আমাকে মেনশন করে দিতে হয়েছিল যে লাস্ট যেটা আমি দিয়েছি ফেব্রুয়ারি মাসে ওইটা সেন্ড করে দিতে, ওই স্কোরটা সেন্ড করে দিতে, দেন ওই স্কোরটা ওরা ম্যানুয়ালি সেন্ড করে দিতে। সো এইটা একটা সুন্দর একটা ওয়ে ডুওলিঙ্গো মানে দেওয়ার জন্য, যে আমি ফ্রিতে দিতে পারতেছি, আমার রেজাল্ট 2 দিনের মধ্যে চলে আসতেছে। সো ইট ইজ বেটার। আমার ডুওলিঙ্গো দেওয়ার কারণ ছিল যে আমি অনেক বেশি লেটে স্টার্ট করছিলাম, আমি অ্যাপ্লাই করছিলাম নভেম্বরে, বাট তখন আমার ইপিটি নাই। আমি ইপিটি ছাড়া আর্লি ডিসিশন করছি, ইপিটি ছাড়া আমি আর্লি অ্যাকশন করছি, এন্ড দেন ডিসেম্বরের মাঝখানে যে আমি হচ্ছে ডুওলিঙ্গোর স্কোর আমি সাবমিট করছিলাম। সো খুবই একটা রাশ পিরিয়ড ছিল তখন, বাট আই মেড ইট আলটিমেটলি। Okay, the next question is I gap did year the same, but আমরা জীবনেও এটা রেকমেন্ড করবো না তোমরা এরকম লেটে সবকিছু করো, প্লিজ তাড়াতাড়ি সবকিছু করো। কখনোই রেকমেন্ডেড না, কারণ তখন খুবই রাশ হয়ে যায়, খুবই রাশ। আমি মানে এতটা প্রেসারে থাকতাম যে আমি হয়তো অনেক রাত আমি ঘুমাইনি। ঠিক আছে, যদি এখনো ঘুমাই না, স্টিল তখনও ঘুমাইতাম না। ওকে, সো গ্যাপ ইয়ার কতটা ইমপ্যাক্ট ফেলে? তোমার তো গ্যাপ ইয়ার আছে না? আমাকে বলতেছো? আমরা সেম ব্যাচের না? হ্যাঁ, তোমার গ্যাপ ইয়ার আছে আই থিংক। তখন যখন তুমি অ্যাপ্লাই করো তখন তোমার গ্যাপ ইয়ার হচ্ছে আমার 2 বছরের গ্যাপ ইয়ার ছিল, বাট আমাদের যেহেতু রেজাল্ট ফেব্রুয়ারিতে আসছিল, সো এটা 1 বছরের গ্যাপ ইয়ার ছিল আর কি। আচ্ছা, গ্যাপ ইয়ার কাউন্ট হয় কিন্তু রেজাল্ট ডেটের পর থেকে। হ্যাঁ, তো 2 বছর গ্যাপ ইয়ার, তোমার ক্ষেত্রে গ্যাপ ইয়ার কি কোনো ইমপ্যাক্ট ফেলছিল? I don't think so. No. আমি আরো বেশি গ্যাপ ইয়ার দেখছি, মানুষের 3-4 বছরের গ্যাপ ইয়ার ছিল, ওরা এখন ইউএসএ তে। সো এন্ড আমার যেটা মনে হয় যে গ্যাপ ইয়ার থাকাটা অত ইস্যু না, বাট গ্যাপ ইয়ারে তুমি কি করছো, তোমার কি তুমি জাস্ট শুয়ে বসে কাটাইছো নাকি তুমি কোনো ইম্প্যাক্টফুল কাজ করছো, সেটা বেশি ইম্পর্টেন্ট। তো যখন তুমি এক্সপ্লেইন করবা তোমার গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশন বক্সে, কমন একটা বক্স আছে, সেখানে তুমি গ্যাপ ইয়ারটা এক্সপ্লেইন করতে পারবা ইন 250 ওয়ার্ডস। সো তখন তুমি এক্সপ্লেইন করবা, তখন যদি তুমি এটা দেখাইতে পারো যে না গ্যাপ ইয়ারে আমি অনেক ইম্প্যাক্টফুল কাজ করছি, আর আমার মনে হয়েছে যে আমার একটা ব্রেক নেওয়া উচিত হাই স্কুলের পরে, এবং হাই স্কুলের পরে আমি ব্রেক নিয়ে আমি এই জায়গায় আমার কমিউনিটি ইনভলভমেন্ট আমি এঙ্গেজমেন্ট করছি। সো ইয়া, এন্ড গ্যাপ ইয়ারের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশন যেটা, এটা কোনো এসে না, সো এটা কোনো এসে বক্স না। সো ডোন্ট ট্রাই টু রাইট এন এসে ইন ইউর গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশন বক্স, নেভার। গ্যাপ ইয়ার জাস্ট তুমি কি করছো জাস্ট বুলেট পয়েন্ট দিতে পারো, তুমি সিরিয়াল ওয়াইজ লিখতে পারো, হোয়াটএভার ইউ ওয়ান্ট, বাট নেভার রাইট অ্যাজ এন এসে। ঠিক আছে, কারণ এটা খুবই ব্র্যাগলিং হয়ে যায় যে তুমি সব জায়গায় তুমি এসে শো করতে চাইছো, সব জায়গায় তুমি খুবই লিটারেচার জিনিসপত্র তুমি অ্যাড করতেছো। হ্যাঁ, লাইক এটা কোনো এক্সপ্লেনেশন বক্স না যদি রেইন ড্রপ করতেছে এন্ড দেন আমার মনে হইছে ওকে এখান থেকে আমি ওয়াটার প্রজেক্ট করতেছি, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তুমি জাস্ট লিখো তুমি কি প্রজেক্ট করছো, দ্যাট ডাজ ম্যাটার। ওকে, ইপিটি কোনটা দেওয়া ভালো, আইএলটিএস, ডুওলিঙ্গো নাকি টুয়েফল? আই থিংক এটা নিয়ে আমরা কথা বললাম মাত্র। আইএলটিএস, ডুওলিঙ্গো, টুয়েফল যে কোনো একটা দিলেই হবে। ইউএস এর ক্ষেত্রে ডুওলিঙ্গোটা এই কারণে প্রেফারেবল, যদিও ডুওলিঙ্গোতে রিসেন্টলি অনেকে এটা নিয়ে আনস্যাটিসফাইড যে ডুওলিঙ্গো দিলে খালি ইনভ্যালিড হয়ে যায়, রেজাল্ট আসে না। সো এটা আমি খেয়াল করছি, বাট স্টিল ডুওলিঙ্গোটা আমার ক্ষেত্রে ইউজফুল ছিল এই কারণে যে আমি ফ্রিতে দিতে পারতেছিলাম, এন্ড অলসো টাইম কম লাগতেছিল। আইএলটিএস দেওয়ার জন্য আমাকে প্রায় 1 উইকের বেশি ওয়েট করতে হয়েছিল, ডেট নেওয়ার পরে। আইএলটিএস এর যে ডেট নিয়েছিলাম ওটা নেওয়ার পরে আমাকে 1 উইক ওয়েট করতে হয়েছিল, এন্ড দেন তারপর আমাকে 14 দিন ওয়েট করতে হয়েছিল ফর মাই রেজাল্টস কামস আউট। কারণ হচ্ছে আমি পেপার বেস দিয়েছিলাম, সো পেপার বেসে তখন আমি আইএলটিএস এর রেজাল্ট পাইছি ডিসেম্বরের 31 তারিখ। সো ততদিনে অ্যাপ্লিকেশনের আর্লি ডিসিশন, আর্লি অ্যাকশনের সবকিছু রেজাল্ট দেওয়া শেষ। ঠিক আছে, এই কারণে ডুওলিঙ্গোটা আমি দেওয়াটা প্রেফার করি, যে তুমি খুব ইজিলি যখন তখন দিতে পারতেছো। বাট আইএলটিএস দিলে ইউ ক্যান গেট অ্যাক্সেস টু আদার কান্ট্রিজ, অন্যান্য কান্ট্রি গুলোতে অ্যাপ্লাই করতে গেলে আইএলটিএস লাগবে মাস্ট, অর টুয়েফল, হোয়াটএভার। এন্ড এখানে আমি একটা কোশ্চেন করতে চাই নিশাদকে, যে আসলে আগে কোনটা দেওয়া উচিত, আইএলটিএস ইপিটি অর এসএটি অর স্ট্যান্ডার্ডাইজড টেস্ট? Good question.
এসিটির ক্ষেত্রে আমি বলবো, আমি যাদেরকে দেখছি এসিটি দিচ্ছে ওরা 2-3 বারের বেশিও দিছে, অনেকে মাল্টিপল টাইমস এসিটি দিয়েছে। সো আই গেস এসিটি দেওয়ার ক্ষেত্রে তোমার হাতে আরো সময় রাখা উচিত, অ্যাটলিস্ট আরো 2 মাস রাখা উচিত, 2টা এসিটি যাতে আরো সামনে থাকে, যে তুমি আরো এসিটি দিতে পারবা। তোমার যখন মনে হবে যে না আমি অন্য আরেকবার যদি এসিটি দিই, আমি যদি আরো প্রিপারেশন নিয়ে এসিটি দিই তাহলে হয়তো আমি একটা ভালো স্কোর নিতে পারবো। সো তোমার ক্ষেত্রে যদি ওটা কাজ করে, সো আই গেস এসিটিটা আগে দেওয়া উচিত। বিকজ ইপিটি আমরা ছোট থেকে ইংলিশ শিখে আসতেছি, ইংলিশ বলে আসতেছি, হয়তো কম বলতেছি বাট শিখে তো আসতেছি। সো আই গেস এটা ইজি। ইপিটি আই গেস এসিটির থেকে অনেক বেশি ইজি। সো এসিটিতে তোমার যত বেশি টাইম থাকে ততই ভালো। আর আইএলটিএস ডুওলিঙ্গো নাকি টোফেল, এটার ক্ষেত্রে আমিও ডুওলিঙ্গো প্রেফার করব, কারণ এক তো সময়ের জন্য, উপর দিয়ে এটা খুবই অ্যাফোর্ডেবল আইএলটিএস এর থেকে। সো এর জন্য আমি নিজে ডুওলিঙ্গো দিছিলাম। বাট অলসো তোমার এটা চেক করতে হবে প্রত্যেকটা ভার্সিটির ওয়েবসাইটে যে ওরা ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করতেছে নাকি। সো এটা একটা ফ্যাক্ট। আইএলটিএস দিলে ইটস সেফ, তোমার সব সব ইউনিভার্সিটিতে সব কান্ট্রিতে এটা নিবে, বাট ডুওলিঙ্গো তোমাকে দেখতে হবে যে আসলে কত নিবে, প্লাস তোমার স্কোর রিকোয়ারমেন্ট কত। ওকে, এন্ড আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই এখানে, যে ইপিটির উপর কোন রকম স্কলারশিপ ইউএসএ দেওয়া হয় না। সো ডোন্ট থিঙ্ক যে আমি আইএলটিএস 7 পাইছি এখন আমি 8 এর জন্য ট্রাই করব, 8.5 এর জন্য ট্রাই করব। ডোন্ট ডু দ্যাট। 7 ইজ ওকে। ইভেন যে ইউনিভার্সিটি গুলোতে 7.5 চাইবে, ওইখানে যদি তুমি 7 দাও, ইট ইজ ওকে ফর দ্যাট। এটা এমন না যে তোমাকে 7.5 না পেলে তোমাকে অ্যাডমিশন দিবেন। ইটস জাস্ট ওখানে লেখা থাকে যে ইট ইজ এনকারেজ টু গেট আ 7.5, কারণ এটা যারা অ্যাপ্লাই করে মোটামুটি 7.5 রেঞ্জে পায়। এখন আমি বলি তাহলে ওই ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রে যদি তুমি এসএটি স্কোরটা সাবমিট করো, একটা ভালো এসএটি স্কোর সাবমিট করতে পারো, ইন দ্যাট কেস ওরা বুঝবে যে তুমি আসলে ইংলিশে বা ম্যাথে খুব ভালো, বাট তুমি ইপিটির উপর এরকম একটা জোর দাও নাই। সো দ্যাটস ইজ ওয়াই ইউ গট 7। বাট ইট ডাজন্ট ম্যাটার। ইপিটি জাস্ট এটা শো করে যে তুমি ইংলিশে কথা বলতে পারবা কিনা, এন্ড এটা শো করার অনেক ওয়ে আছে। তুমি চাইলে একটা অ্যাডমিশন অফিসারের সাথে তুমি তোমার ইন্টারভিউ স্কেডিউল করতে পারো, এবং তার সাথে তুমি যখন তুমি ইংলিশে কথা বলবে সে বুঝতে পারবে যে না তুমি ওদের এনভায়রনমেন্টের জন্য ইউ আর গুড। ঠিক আছে? তো এটা ভাবার কোনো কারণ নেই যে আমি যত বেশি আইএসএস স্কুল তুলতে পারবো তত বেশি আমি স্কলারশিপের বেশি চান্সেস। নো, ইট ইজ অ্যাবাউট এসএটি। হ্যাঁ, এসএটি ক্ষেত্রে এটা সত্য, বাট নট ফর ইপিটি। থ্যাঙ্কস ফর মেনশনিং দ্যাট। এই কোয়েশ্চেনটা আমরা আগে এত পাইতাম যে এখন ভুলেই গেছি যেটা মেনশন করতে হবে। অনেক এজেন্সি থেকেই দেখা যাচ্ছে বলে যে আইএলটিএস এর যত স্কোর ভালো তত বেশি স্কলারশিপ পাবা। ইটস কমপ্লিটলি মিথ। ডোন্ট গো ফর দ্যাট। যত স্কলারশিপ যদি তুমি নিতে চাও তাহলে গো ফর এসএটি। ইয়া দ্যাটস রাইট, কারণ আমার নিজেরই আইএলটিএস স্কোর অনেক কম, কারণ আইএলটিএস বেশি একটা ফোকাস দেই নাই। আমার ছিল 6.5, এন্ড আমি এরকম কিছু ইউনিভার্সিটি বা কলেজে টিকছি সেগুলাতে আইএলটিএস স্কোর চাই 7.5 আর 7। বাট আমি টিকছি কারণ হচ্ছে আমার অন্যান্য দিকগুলো হয়তো ভালো ছিল, বা আমি আমার ইংলিশ ডেমনস্ট্রেশন আমি দিতে পারছি। সো ম্যাটার করে এমন না যে ম্যাটার করে না, বাট যেভাবে এটা পোর্ট্রে করা হয় অতটাও এটা ম্যাটার করে। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে নিশাত তাসনিম, নিহা আপুর ইসিএ জানতে চাই। আমিও জানতে চাই। আচ্ছা, হ্যালো, তোমার তোমার সাউন্ড শোনা যেতেছে না। সরি, ইয়া। সো আমার 2 বছরের গ্যাপ ইয়ার ছিল। তো গ্যাপ ইয়ারের মাঝখানে আমি একটু টাইম পাইছিলাম কিছু করার। সো যেহেতু আমার মেজর এনভায়রনমেন্টাল সায়েন্স, আমি এটা নিয়ে আগেও কথা বলছি যে আমি কিছু ট্রি প্ল্যান্টেশন উইক এগুলাতে কাজ করছিলাম। তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স রিলেটেড কিছু কোর্সেস করে রাখছিলাম। তো আমি জাস্ট এগুলাই শো করছি। প্লাস আমার কিছু ক্লাব এক্সপেরিয়েন্স ছিল স্কুলে। তো জাস্ট ওগুলাই দেখাইছি। কিছু প্রজেক্ট ছিল স্কুলের, ওগুলা দেখাইছি। এন্ড লাস্টে দিয়ে আমি একটু খেলাধুলা করতাম, ব্যাডমিন্টন খেলছিলাম কলেজে, জাস্ট ওগুলাই দিয়ে দিছিলাম। সো ইয়া, বাট উপরে লিস্টেড যেভাবে আমি রাখছিলাম, উপরের গুলা ছিল আমার মেজরের সাথে রিলেটেড। তারপরে ছিল আমি স্কুলে যা যা করছি, তারপরে ছিল জাস্ট হবিজ বলতে পারো, ইন্টারেস্ট বলতে পারো ওগুলা। গ্রেট। You have a question on Facebook.
Yeah, what is the first step should I take to study abroad? So the first step is thinking about it, research, just table reach out to colleges. হ্যাঁ যদি ল্যাপটপের মনে সামনে হয় বসে আচ্ছা কিছু করতেছি না, বাসায় বসে আছি, কোত্থেকে শুরু করব বুঝতেছি না, রিচ আউট টু কলেজেস, ask your question. মানে ওয়েবসাইটে লেখা আছে তাও জাস্ট ask your question. তখন দেখবা না ইউ আর গেটিং ইনফরমেশন, তখন তুমি নিজেই ওয়েবসাইটে যেয়ে দেখা যাবে অনেক কিছু দেখে ফেলতেছো নিজে নিজেই। এটা আমার মতো অলস মানুষদের জন্য আসলে। আচ্ছা, the next question is how can I build a strong ECA Also profile wait, within we have this timeline, আমাদের পেজের মধ্যে একটা টাইমলাইন দেওয়া আছে যে কখন কি করা উচিত, so you can just follow that. That will help you, we believe. Okay, the next question is how can I build a strong ECA profile within 2 to 3 months for applying for a major in biochemistry or psychology? So you go first. Then I was strong within 2-3 months for applying to a major in biochemistry. Try to do internships, যেটা আমাদের দেশের জন্য একটু কঠিন, so you can also try doing some courses online. 2-3 মাসের জন্য আসলে এটা খুবই টাফ হয়ে যায় যে কি করব, বিকজ ECA গুলো খুবই ইম্প্যাক্ট করে যখন they know you have genuine interest on them. যখন ওরা দেখে ওদের তোমার এটা টাইমলাইন খুবই বেশি, তুমি অনেক আগে থেকে এখান থেকে এই কাজগুলো করতেছো, তখন এটা খুবই ইম্প্যাক্ট করে। বাট লাস্ট 2-3 মান্থসের জন্য আই গেস you can just do the courses. আর যদি আশেপাশে কোনো অফিস থাকে, you can go like সাইকোলজিস্টদের জন্য অ্যাসিস্ট্যান্ট থাকে, you can try doing that. Yes, that's a good approach. Also আমি সাজেস্ট করব রিসার্চের দিকে আগাতে, যদি যেহেতু 2-3 মাস সময় অনেক কম রিসার্চের জন্য, অনেক কম, যে পেপার পাবলিশের জন্য is not enough time. So research, internship, এগুলো সাইকোলজি or বায়োকেমিস্ট্রি জন্য খুবই ইম্প্যাক্টফুল ECAs, সো এগুলো করতে পারো। বাট 2-3 মাসের জন্য আমি জানি না কতটা ইম্প্যাক্ট ফেলতে পারবে। ইফ ইউ ক্যান পাবলিশ এ গুড পেপার যেটা খুবই ইম্প্যাক্টফুল হইতেছে ইন 2-3 মান্থস, দেন যদিও পাবলিশ বলছি, বাট পাবলিশ এতটা ইজি না, পাবলিশ করতে 6 মাস মিনিমাম সময় লাগে, লিখতেই 2-3 মাস চলে যাবে একটা পেপার লিখতে, কারণ ওটার উপর রিসার্চ করাটা অনেক বেশি, রিসার্চ জিনিসটা অনেক বেশি টাফ, যার কারণে এটা একটা টপ নচ ECA আমি প্রিভিয়াসলি বললাম। সো ইয়া, এই দিকে আগাইতে পারো, অথবা এখন নতুন করে নিজের ক্লাব খোলাটা আমি মনে করি না ঠিক হবে। আমি এটা বলতাম যদি তোমার কাছে 1-2 বছর সময় থাকতো, যে তুমি একটা সাইকোলজি ক্লাব করতে পারো, বা তুমি এরকম কোন একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে পারো যেখানে তুমি এই সাবজেক্ট রিলেটেড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে পারো, ঠিক আছে, যেগুলো কমিউনিটিতে খুব এঙ্গেজমেন্ট হবে। বাট ফর 2-3 মান্থস এটা জাস্ট শো করবে যে তুমি অ্যাপ্লিকেশনের জন্য এটা করছো, সো এটা এখন পসিবল না। 2-3 months is very short time for doing some ECAs. Okay. The next question is how to improve ECAs in gap year, how to start writing research paper. Okay, হ্যাঁ, next question এর answer দাও। কিভাবে গ্যাপ ইয়ারে ECA করবে এন্ড হচ্ছে রিসার্চ পেপার রাইটিং, এটা আমি দিতেছ। I think ECA নিয়ে আমরা এই পর্যন্ত অনেক কথা বলছি, সো এটার অ্যান্সার অনেকবারই দেওয়া হয়েছে। এন্ড about writing research paper, এখানে আমরা যা করতেছি, আমাদের এখানে রিসার্চের জন্য আলাদা ডে আছে। এখানে আমার জন্য যদি বলি, আমার একটা কোর্স নেওয়া লাগবে রিসার্চের উপর, ওটা ছাড়া আমি করতে পারবো না। বাট অন্য যারা করতেছে ওদের সাথে যদি আমি প্রত্যেকদিন জয়েন থাকি, কাজ করি, তাহলে আর কি ওই পেপারে আমারও নাম যাবে। সো আই এম ট্রাইং টু ডু দ্যাট, বাট বাংলাদেশি পার্সপেক্টিভে I don't know, like try connecting with the professors in your university, অথবা তুমি যদি হাই স্কুল স্টুডেন্ট হও তখনও তুমি প্রফেসরদেরকে মেইল করতে পারো। হ্যাঁ, আমি রিসার্চ জিনিসটাকে 3টা স্টেপে ভাগ করব। ফার্স্ট হচ্ছে তুমি রিসার্চ কি এটা একদম শিখবা, দ্য রিসার্চ ফান্ডামেন্টালস, একদম ডিপ নলেজ যেটাকে বলে, ডাটা অ্যানালিসিস থেকে শুরু করে সবকিছু, ঠিক আছে। এন্ড আফটার দ্যাট তুমি একটা রিসার্চ প্রপোজাল লিখবা,
যেখানে হচ্ছে তুমি যে বিষয়টা নিয়ে কাজ করতে চাও, তোমার হয়তো একটা আইডিয়া আছে যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে চাই, এবং এটার হাইপোথিসিস হবে এরকম কোন একটা রেজাল্ট বা সলিউশন টাইপ কিছু, ঠিক আছে? সো ওই রিসার্চ প্রপোজালটা লেখার পর 3 নম্বর স্টেপ হচ্ছে বাংলাদেশের প্রফেসরদেরকে একটু নক করা, বা লেকচারার যারা আছে বা পিএইচডি যারা করতেছে তাদেরকে একটু নক করা, যে এন্ড অবশ্যই সাইকোলজি বা বায়োকেমিস্ট্রি রিলেটেড যে ফিল্ডে আপনি কাজ করেন না কেন, তো ওনাদেরকে রিচ করার পরে জাস্ট টেল দেম টু বি আ সুপারভাইজার, যাতে আপনাকে ফুল পেপার আপনাকে সুপারভাইজ করে, এবং আপনার পেপারটা অ্যাটলিস্ট পাবলিশিং এর মতো হয়েছে কিনা এটা যাতে ওরা এনশিওর করতে পারে, ঠিক আছে? ইন দ্যাট কেস the process will be easier, কিন্তু you have to find a professor or lecturer. ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ করা যায়, ইন্ডিপেন্ডেন্টলি রিসার্চ পাবলিশও করা যায়, বাট দ্য প্রবলেম ইজ এটা অনেক বেশি কমপ্লেক্স একটা প্রসেস, অনেক টাফ একটা প্রসেস। সো যখন প্রফেসর বা কোনো টিচার এটাতে ইনভলভ হয় তখন বিষয়টা অনেক ইজিয়ার হয়ে যায়, পাবলিশিং জিনিসটা অনেক ইজিয়ার হয়ে যায়, কারণ তাদের কাছে জার্নালের অ্যাক্সেস থাকে। এন্ড এমনিতে খুব ভালো Q1 Q2 জার্নালে ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে গেলে টাকা পয়সা দেওয়া লাগে, সো ইউ ক্যান জাস্ট ডু ক্লোজ অ্যাক্সেস, যেটা ফ্রিতে করা যায়, আর ওটা ক্ষেত্রে 3 থেকে 4 মাস টাইম লাগে মিনিমাম টু গেট পাবলিশড ইউর পেপার। তো এটাই রিসার্চ নিয়ে আসলে ফার্স্টে আমি মনে করি যে পুরো ফান্ডামেন্টালস বোঝা, কারণ রিসার্চ অনেক বড় একটা জগৎ, ঠিক আছে? তো এখানে ফান্ডামেন্টালসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এন্ড আফটার ডুইং আ রিসার্চ অর মাল্টিপল রিসার্চ পেপারস, আমি সাজেস্ট করবো ইন্টার্নশিপের দিকে আগানো, মানে রিসার্চ ইন্টার্নশিপ যেটাকে বলে। ইউ ক্যান জাস্ট রিচ আউট টু US university professors or other country universities professors, or even নিজের কান্ট্রি প্রফেসরদেরকে তুমি নক করতে পারো যে আমার এই পেপার আছে, আমার এই স্কিল আছে, আই ক্যান হেল্প ইউ অন ইউর পেপার, আমি ডাটা অ্যানালিসিস করে দিতে পারবো, আমি এটা করে দিতে পারবো। ওইটা করার জন্য তোমাকে হয়তো বা কো-অথর দিবে, অনেকে পেইড পজিশনে দেয়, সো দ্যাট উড হেল্প। আমি মনে এইটা খুব ইম্প্যাক্টফুল একটা ইসিএ হয়, হ্যাঁ, একটা এক্সট্রা রেগুলার হিসেবে বললে এটা খুবই ইম্প্যাক্টফুল, বাট ওই লেভেলে যাওয়ার মতো একটা ইন্টারেস্ট থাকা দরকার, যে না আমি রিসার্চ পেপার পাবলিশ করছি, এখন আমি প্রফেসরদের সাথে কাজ করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, গ্যাপ ইয়ারে কিছুই করা হয় নাই, 3 ইয়ার্স গ্যাপ ইয়ার। এখন এটাকে এসে এন্ড ইন্টারভিউতে কিভাবে এক্সপ্লেইন করব? এটা মৃদুল আগেও একবার মেনশন করছে, গ্যাপ ইয়ারে যেটা আমরা করি, গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশন যেটা আমরা কমন আপে দেই, ওটাকে এসে হিসেবে দেওয়ার কোনো দরকার নাই। জাস্ট রাইট ডাউন আই ডিড দিস দ্যাটস ইট। যদি কিছুই না করা হয়, হোয়াট আই ডিড ওয়াজ, আমি অনলাইনে কিছু পেজের সাথে কানেক্টেড ছিলাম এনভায়রনমেন্টাল রিলেটেড, তারপরে ইট ক্যান বি এনিথিং। ফেসবুক এখানে অনেক পেজ আছে, অনেক অর্গানাইজেশনস আছে, ইউ ক্যান জাস্ট ask them যে ওরা হায়ার করতেছে নাকি, ওদের সাথে কাজ করা যাবে নাকি, ট্রাই টু ডু দ্যাট। আর ইন্টারভিউতে যেভাবে এক্সপ্লেইন করবা, and I also did some graphic designing courses. It's not like একদম কোর্স করছি, একদম পেইড বা কিছু ছিল, ইউটিউব থেকে শিখছি, নিজের সেলফ গ্রোথের উপর একটু জোর দেওয়া হয়েছিল। তারপরে কলেজ রিসার্চ করছি, কলেজ লিস্ট বিল্ডিং করছি, তো এগুলাও আসলে গ্যাপ ইয়ারের সাথে যায়। গ্যাপ ইয়ারে বসে বসে আমি দেখছি যে ইউএসএ কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। ইউ ক্যান জাস্ট অ্যাড দোজ থিংস। এটা বলে যে আমাদের বাংলাদেশে যে অ্যাপ্লিকেশন সিস্টেম, ইউএস এর অ্যাপ্লিকেশন সিস্টেম ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো এটার যে নলেজ নেওয়া লাগছে, আমি গ্যাপ ইয়ারে বসে বসে এই নলেজটি নিছি। তারপরে ফ্যামিলি দিক হইতে পারে, ফ্যামিলিকে টাইম দিছি, নিজের মেন্টাল পিসের জন্য কাজ করছি, কিভাবে ভালো থাকা যায়। সো yeah, just explain that. And ওকে, if you're applying this year, এটা এখনো তাহলে তোমার গ্যাপ ইয়ার, সো তুমি এখনো চাইলে অনেক অর্গানাইজেশনের সাথে যুক্ত হতে পারো। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ও হচ্ছে 9th গ্রেডের একটা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, এন্ড ও কিভাবে কলেজ প্রেপ বা অ্যাপ্লিকেশন প্রসেস গুলো কিভাবে স্টার্ট করবে, এন্ড ওর হচ্ছে সায়েন্স গ্রুপে অনেক বেশি এনথুজিয়াজম আছে, এন্ড ও অলিম্পিয়াডে পার্টিসিপেট করতে চায়, কিন্তু ওর একটা ইনসিকিউরিটি কাজ করে। আর এনি সাজেশনস? I mean, class 9 এ থাকলে it's too early to
go to a specific field, because ক্লাস 9 থাকতে আমার মনে আছে আমি পাইলট হতে চাইছিলাম, বাট আমি এখন এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তেছি। সো তোমার হাতে এখনো সময় আছে, তুমি বিভিন্ন দিকে এক্সপ্লোর করতে পারবা। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এক্সপ্লোর করতে থাকো, কাজ করতে থাকো। ইট ক্যান বি মিউজিক, তুমি মিউজিক নিয়ে কাজ করতে থাকো, বাট পরে অন্য কিছু পড়ো, ইটস ফাইন। বাট ট্রাই টু হ্যাভ আ প্যাশন আর তোমার মেজর ইজ টু ডিফারেন্ট থিংস। আমার ভাইয়া সারাদিন গিটার বাজায়, গান টান গায়, বাট ও পড়ছে কম্পিউটার সায়েন্সে। সো এমন না যে তোমার কম্পিউটার সায়েন্স নিয়ে সবকিছু পড়তে হবে। সো ইউর স্টিল অন 9th গ্রেড, তোমার হাতে অনেক সময় আছে। তুমি এখনই ভাইবো না যে আমি কোন দিকে যাবো, আমি তো জানি না। আমি নিজেও ডিসাইড করছিলাম যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়বো যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, ইন্টার সেকেন্ড ইয়ার। ডু উই সে সেকেন্ড ইয়ার? এখানে সিনিয়র জুনিয়র বলে। we say second year. আমরা সিনিয়র জুনিয়র বলি না। ওকে, আমার এখানে যেটা সাজেশন সেটা হচ্ছে এখন থেকে একটু নিজের এক্সপ্লোরেশনটা বাড়ানো, যে আমি অ্যাকচুয়ালি কি, আমার ইন্টারেস্ট কোনটাতে, আমি কি মিউজিক করতে পছন্দ করি, নাকি ড্যান্স করতে পছন্দ করি, নাকি আমার লেখালেখিতে খুব বেশি এক্সপ্লোর, লাইক সবগুলা জায়গায় যে দেখো তোমার কোনটা ভালো লাগে। আমি নিজেও এনভায়রনমেন্টাল সায়েন্সে যে পড়বো, আমি এইটা বুঝতে পারছিলাম আফটার এইচএসসি। তখন আমি বুঝতে পারছিলাম আফটার জয়নিং সাম অর্গানাইজেশনস যে ওকে, দিস ইজ অ্যামেজিং, ঠিক আছে। বাট তার আগে আমি অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইতাম, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে চাইতাম। তো দ্যাট ইজ এ ডিফারেন্ট পার্ট। আমি এখন আবার নিজেও সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুব একটা ভালো বুঝি না। সো অনেক সময় আছে তোমার হাতে। এন্ড অলসো আমি একটা জিনিস সাজেস্ট করবো, অলিম্পিয়াডে যে ব্যাপারটা, যদি তোমার ইন্টারেস্ট থাকে অলিম্পিয়াড দেওয়ার, তাহলে দাও। এন্ড এটা খুব এমন না যে তোমাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যাইতে হবে। হ্যাঁ, তুমি যাইতে পারলে খুবই ভালো, বাট এমন না যে তুমি জাস্ট একটা জিনিস, আমি সবসময় এভাবে বলি যে আমি একটা জিনিস পারবো না, এই জন্য আমি করবোই না। আমাকে অ্যাটলিস্ট করা উচিত, তারপর যদি ওইটার রেজাল্ট যা আসবে আসবে, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। তোমাকে অ্যাটলিস্ট ট্রাই করা উচিত। তুমি অ্যাটলিস্ট এখন থেকে শুরু করো অলিম্পিয়াড, যেহেতু তোমার ইন্টারেস্ট আছে দেওয়ার, সো অলিম্পিয়াড দাও। যেই ফিল্ডে তোমার ইন্টারেস্ট, বায়োলজি হইতে পারে আর ইনফরমেটিক্স অলিম্পিয়াড হইতে পারে, এগুলোতে তুমি জয়েন করো, পার্টিসিপেট করো। এন্ড এটাতে যেটা হবে, দুইটা সুবিধা হবে। এক তো তুমি অলিম্পিয়াড দিতেছো, এটার একটা অ্যাচিভমেন্টস আছে। অলসো অলিম্পিয়াডে যারা হচ্ছে এই নেটওয়ার্কিং এ যারা আছে, অলিম্পিয়াডে যারা খুব ব্রিলিয়েন্ট মাইন্ডরা আছে, তাদের সাথে তুমি কমিউনিকেশন করতে পারবা। ইন ফিউচার খুব বেশি যখন তুমি এখন একটা প্যাশন প্রজেক্ট করতে যাবা, তখন তারা তোমাকে হেল্প করতে পারবে, ঠিক আছে। সো এখানে নেটওয়ার্কিংটা অনেক ভালো একটা বন্ডিং হবে। এন্ড অলসো অলিম্পিয়াডের বাইরে কি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তুমি করতে পারো, সেটা হচ্ছে তুমি তোমার প্যাশনটাকে খুঁজে বের করো, তুমি এক্সপ্লোর করো, তুমি কোনটা করতে বেশি পছন্দ করো, এবং ওই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি তুমি করতে চাচ্ছ, ওইটাকে একদম যত বড় পর্যায়ে নিয়ে যাওয়া যায়, ইন্টারন্যাশনাল নিয়ে যেতে পারলে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার ট্রাই করো, ঠিক আছে। তো তখন তোমার এটা শো হবে যে তোমার ইনভলভমেন্ট অনেক বেশি ছিল, তোমার কন্ট্রিবিউশন তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির প্রতি অনেক বেশি ছিল, এবং তুমি অনেক প্রমিসিং একটা স্টুডেন্ট, ঠিক আছে। তো এটা ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ট্রান্সফার নিয়ে। এইচএসসি 23 ব্যাচের, আর উনি হচ্ছে স্প্রিং ইনটেকে 2026 স্প্রিং এ হচ্ছে ম্যাক্সিমাম স্কলারশিপে যাইতে পারবে কিনা। ওকে, আর ওর অনেক গ্যাপ আছে, সো আর গ্যাপ নিতে চাচ্ছে না, সো ফল 26 এও অ্যাপ্লাই করতে চাচ্ছে না। এটা আগে অ্যানসার দাও, দেন আমরা। এন্ড অলসো এটার সাথে আমি একটু কানেক্ট করে দিই যে ও এআইইউবি তে পড়তেছে, সো কি ক্রেডিট ট্রান্সফার করা উচিত কিনা, or is it a wise decision? For maximum scholarship, it depends on your profile. তুমি জাস্ট আমাদেরকে ইনফরমেশন দিছো যে তোমার গ্যাপ ইয়ার আছে। সো আমি যদি ধরি তোমার প্রোফাইল খুবই ভালো, তুমি খুবই অনেক ইসিএ কোর্সের মাঝখানে তোমার এসিটি স্কোর খুবই ভালো, then yeah, you can aim for the maximum scholarship. And how much money should I have to store, and from when I should আমি একটু এক্সপ্লেইন করে নিই আগে। ম্যাক্সিমাম স্কলারশিপ এখানে স্প্রিং ইনটেকে খুবই স্কলারশিপ কম দেওয়া হয়। সো ফলটা অনেক বেশি রেকমেন্ডেড, কারণ ফলে অনেক বেশি স্কলারশিপ দেওয়া হয়। সো স্প্রিং এর জন্য যদি তুমি অ্যাপ্লাই করতে চাও করতে পারো, বাট এই ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম স্কলারশিপ পাবা যদি তোমার রেজাল্ট ভালো থাকে। এবং সেই ক্ষেত্রে এই জিনিসটা টার্মটা এইভাবে বলা উচিত যে ম্যাক্সিমাম স্কলারশিপ বলতে তুমি কি বুঝছো। দেখো, স্প্রিং ইনটেকে যদি তুমি $30,000 একটা টিউশন ফিজের একটা ইউনিভার্সিটি, ওখানে যদি তোমাকে $10,000 স্কলারশিপ দেয়, ওইটাই স্প্রিং ইনটেকের জন্য ম্যাক্সিমাম স্কলারশিপ, এর উপরে কাউকে দিবে না। বাট
ফলের জন্য ওইটা 30,000 এর ক্ষেত্রে 25,000 হতে পারে, 20,000 হতে পারে। হ্যাঁ, তো স্প্রিং ইনটেকে স্কলারশিপটা কম। সো আমি এটা সাজেস্ট করবো না স্প্রিং এ অ্যাপ্লাই করার জন্য, বাট যদি করতেই হয় দেন ইউ ক্যান জাস্ট অ্যাপ্লাই টু পাবলিক ইউনিভার্সিটিজ, যেখানে স্কলারশিপ কম থাকলেও বা স্প্রিং ইনটেকে স্কলারশিপ কম দিলেও টিউশন ফিসটা তুলনামূলক কম থাকে। ওকে, অনেক ইউনিভার্সিটিতে আবার এরকম স্কলারশিপ ডিভাইড করে না যে স্প্রিং এ গেলে কম পাবা, ফলে গেলে কম পাবা। যেমন আমার ইউনিভার্সিটিতে স্কলারশিপ ফলে যা দিবে ওরা স্প্রিং এ তাই দেয়। সো তোমার কলেজও ম্যাটার করে তুমি যখন ম্যাক্সিমাম স্কলারশিপের জন্য এম করতেছো। এন্ড ট্রান্সফারের যে বিষয়টা, আমি যতদূর জানি যে বাংলাদেশ থেকে হয়তো বা 30 ক্রেডিট কমপ্লিট না হলে ইউএসএ ক্রেডিট ট্রান্সফার করা যায় না। 30 ক্রেডিট মিন্স 1 ইয়ার ইন বাংলাদেশ, ঠিক আছে। আর ট্রান্সফার দিয়েও স্কলারশিপ অনেক কম থাকে, ইভেন স্প্রিং ইনটেকে যারা অ্যাপ্লাই করে তার থেকেও কম থাকে, ঠিক আছে। সো ট্রান্সফারে স্কলারশিপ অনেক অনেক কম, সো এটা বুঝে শুনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এন্ড ট্রান্সফারের জন্য কিছু টপ ইউনিভার্সিটিস আছে, যেমন ইয়েল ইউনিভার্সিটি, আইভি লীগ। তো আইভি লীগ ওই ইউনিভার্সিটি গুলোতে আপনাকে ফুল স্কলারশিপ দিবে, বাট ইন দ্যাট কেস আপনার একাডেমিক ভালো হইতে হবে, এক্সট্রা কারিকুলার ভালো হইতে হবে, অলসো এসসিটি থেকে 1500 প্লাস থাকতে হবে। ইন দ্যাট কেস এমন না যে অ্যাডমিশন হয়ে যাবে ট্রান্সফার, অলসো ইট ডিপেন্ডস অন দ্য লাক, অন দি এসএ, অন আদার থিংস। Okay, how much money should I have to store, and from when I should start storing it? Is it in my bag as a bank statement? It depends on your deficit, right? তোমার ব্যাংকে কত টাকা থাকা লাগবে। ওরা ডেফিসিটের পরে ওরা জাস্ট দেখবে যে বাকি যে টাকাটা ওটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে আছে নাকি। That's how we did our bank statement. What do you think? Yeah, that's true, but এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি তোমার থেকে আগে থেকে ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে, যেমন ইউনিভার্সিটি অফ রেডল্যান্ডস এন্ড আরো কিছু পাবলিক ইউনিভার্সিটি। এন্ড আমার ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্সের পরে যতটুকু কস্ট ছিল ওইটার ডেফিসিট যেটা ছিল আর কি, ওইটার ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাইছে। তো আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট রেডি করে রাখা, যখন তখন লাগতে পারে অ্যাপ্লিকেশনের সময়। তো অ্যাটলিস্ট 6 মাস, কারণ কেন স্টেট ইউনিভার্সিটি যেরকম 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট না থাকলে ওরা আবার এটা নিতে চায় না, ঠিক আছে। তো বাট 3 মাসের ব্যাংক স্টেটমেন্টও অনেকে অ্যাকসেপ্ট করে, অনেক ইউনিভার্সিটি। সো ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি, বাট আগে থেকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করে রাখা ভালো, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো রেডি করে রাখা ভালো। যেমন ট্যাক্স রিটার্ন পেপারটা অনেক বেশি কাজে দিবে অ্যাপ্লিকেশনের সময়, তো ওইটা রেডি করে রাখা ভালো। এন্ড লাস্ট লাইনে যেটা বলতে চাই, ব্যাংকের যে ব্যাপারটা, অনেকে বলে যে 6 মাসের জন্য আমি টাকা রেখে দেবো কিনা। না, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট ফর ইউএসএ। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট হইতে হবে, ইট ডাজন্ট মিন যে 6 মাসই ধরো 40 লাখ টাকা তুমি দেখাইতে চাও, 40 লাখ টাকা থাকতে হবে, এটা এরকম না। তুমি ধরো তোমার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের এবং তুমি জাস্ট টাকাটা রাখছো 10 দিন আগে বা 7 দিন আগে, ইট ইজ ফাইন। তো ইউনিভার্সিটি এটা অ্যাকসেপ্ট করবে। ব্যাংক স্টেটমেন্টটা দেখতে চাই বেসিক্যালি যে তোমার অ্যাকাউন্টটা বা তোমার ব্যাংক অ্যাকাউন্ট আসলে আসল কিনা, ট্রানজাকশন আছে কিনা, that what they look for. Okay, so yeah, some essay and gap year statement tips and tricks sample please. So এটা নিয়ে আমরা কথা বলছি গ্যাপ ইয়ার নিয়ে, আর এসএ নিয়েও কথা বলছি, বাট স্যাম্পল গ্যাপ ইয়ারের স্যাম্পল আমি নিজেও অনলাইনে খুব একটা পাই নাই, বাট when I ask my admission officers, আমি অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসারের সাথে কথা বলছি, দে জাস্ট সে যে তুমি তোমার রেজাল্ট যেদিন দিছে তার পরের দিন থেকে গ্যাপ ইয়ার কাউন্ট হয়। তো গ্যাপ ইয়ার যেহেতু তার পরের দিন থেকে কাউন্ট হয়, তুমি যা যা করছো জাস্ট লিস্ট ডাউন। এখানে কোনো রকম কি বলে ওটাকে, ওই ঘষা মাজা করা দরকার নাই, ঠিক আছে। জাস্ট সুন্দর একটা ক্লিন একটা বুলেট পয়েন্টস হইতে পারে, বা জাস্ট এমনি রিটেন হইতে পারে। Okay, I was rejected on spring 25. I was committed to Temple University with a $20,000 scholarship, but still had a deficit around 38K. Now I want to reapply. I am carefully considering which university should I apply. Okay, do I apply to universities ranked higher than Temple? আচ্ছা, এখানে দুইটা কোশ্চেন, যে কিভাবে রিজেকশনের পরে কিভাবে অ্যাপ্লাই করবে বা প্রসেসটা কিভাবে, এন্ড র্যাঙ্কিং ম্যাটার করে কিনা। রিজেক্টেড এর জন্য আই ডোন্ট থিঙ্ক র্যাঙ্কিং ম্যাটার করবে। তুমি যদি ইউনিভার্সিটি চেঞ্জ করতে চাও, ইউ ক্যান জাস্ট চুজ এনি ইউনিভার্সিটি যেখান থেকে তুমি ভালো স্কলারশিপ পাইছো বা তুমি যেখানে পড়তে চাও।
it's not necessarily that you have to apply to another college higher rank than Temple University. It does not work like that. So এটা একটা আর what was the other question? The other question was rejection এর পর প্রসেসটা কি রকম, application এর বা visa application process তো সেম and visa process তোমাকে জাস্ট একটা রিফিউজ ডেট নিতে হবে, তারপর আবার যেভাবে ডেট নেওয়া হয়েছিল ফার্স্টে ওটাও just same, but you have to take as a refuse date. ওটার ক্ষেত্রে ডিএসএ কি কোনো চেঞ্জ করা লাগে? ডিএসএ জাস্ট একটা কোশ্চেনে চেঞ্জেস হয়, যে এখানে একটা কোশ্চেন থাকে হ্যাভ ইউ প্রিভিয়াসলি রিফিউজড, সো এখানে ইয়েস দেওয়ার পরে নিচে একটা এক্সপ্লেইন বক্স আসে, এখানে জাস্ট লিখতে হয় যে 214 বি তে হচ্ছে রিজেক্ট হয়েছে। অনেকে এটা থেকে এক লাইন বেশি এক্সপ্লেইন করে, সো ইট ডাজন্ট ম্যাটার। ওখানে কি এটা কোশ্চেন থাকে যে তোমার কি কেন মনে হয় তুমি কেন রিজেক্ট হইছো? ইয়েস এটা থাকে না, বাট ইন্টারভিউতে এটা আস্ক করে, বাট নট অল কেসেস। ঠিক আছে, ধরো এই বছরে কেউ রিজেক্ট হয়েছে, আবার এই বছরে দাঁড়াতেছে, ইন দ্যাট কেস রিজেক্ট আস্ক করতে পারে যে তুমি রিফিউজ হইছো, সো হোয়াট ডু ইউ থিংক, ওয়াই ডিড মাই কলিগ রিফিউজ, সো এরকম কোশ্চেন আসতে পারে। মিদুল, তোমার কি মনে হয় কেউ যদি একবার রিজেক্ট হয় তখন নেক্সট টাইমে ও যদি আবার ভিসা ডেট নিতে চায় ওর কি কি চেঞ্জেস করা উচিত? ওকে, কি কি চেঞ্জেস করা উচিত? আমার যেটা মনে হয় যে সে ইনটেক চেঞ্জ করে, যে সে ফল থেকে স্প্রিং এ যাচ্ছে বা স্প্রিং থেকে হচ্ছে আবার নেক্সট ফলে যেতেছে, ইন দ্যাট কেস আমার মনে হয় যে একটা বেটার স্কলারশিপ, একটা বেটার র্যাঙ্ক ইউনিভার্সিটি বা একটু ভালো ফ্যাসিলিটি ইউনিভার্সিটি, যেটা তার ক্যারিয়ারের সাথে অ্যালাইন করা, অবভিয়াসলি এরকম কোন ইউনিভার্সিটি অনেক ভালো ইউনিভার্সিটি বা তার ক্যারিয়ারের সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট নাই, ইন দ্যাট কেস এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট, সো তার ক্যারিয়ারের সাথে খুব বেশি ইম্প্যাক্টফুল হবে। এন্ড তখন যেটা হয় যে তুমি অ্যাটলিস্ট তোমার ইন্টারভিউতে তুমি তোমার ইমপ্রুভমেন্টটা শো করতে পারতেছো, যে না আগের থেকে আমি বেটার একটা স্কলারশিপ অ্যাচিভ করতে পারছি, আর আমার ফাইন্যান্সিয়াল একটা আপডেট আসছে, যে ফ্যামিলিতে ইনকাম বাড়তে পারবে, এরকম কিছু। এই জিনিসগুলো অনেক বেশি ম্যাটার করে ইন দ্য নেক্সট মুভ। বাট যদি সে সেম ইনটেকে আবার দাঁড়ায়, ফলে যদি রিজেক্ট হওয়ার ফলে যদি দাঁড়ায়, এবং তার যদি মনে হয় যে তার রিজনটা হইতে পারে এরকম যে সে ঠিক মতো এক্সপ্লেইন করতে পারে নাই, বা নার্ভাস ছিল, বা খুবই স্ট্যাটার করছে কথা বলার সময়, ইন দ্যাট কেস অনেস্ট থাকা ভালো। ইউ জাস্ট নিড টু টেল যে আমার সবকিছু ঠিক ছিল, বাট আমি ঠিকভাবে এক্সপ্লেইন করতে পারি নাই বিকজ অফ মাই নার্ভাসনেস, অর আমি অনেক বেশি স্টাটার করছিলাম, যার কারণে আমি এক্সপ্লেইন করতে পারি না। দ্যাট ইজ ওকে। Okay, so next question is SAT exam সম্পর্কে জানছে, and I don't have proper info guideline. আচ্ছা, এইচএসসি এর পরে হচ্ছে এসএটি দিতে চায়, এটা কি একটা প্রপার প্ল্যান কিনা? আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে চায়, প্রপার ইসিএ নাই, কিভাবে ইসিএ প্রোফাইল মিলাবে? আই থিংক আমাদের ইসিএ নিয়ে অনেক কথা হয়েছে। আমরা জাস্ট বলবো যে এসএটি কি এইচএসসি পরে দেওয়া উচিত কিনা, বা এটা একটা ভালো ডিসিশন কিনা? তুমি যদি মনে করো যে তুমি কোনো গ্যাপ ইয়ার রাখবা না, এইচএসসি যেই বছর দিবা ওই বছরই তুমি ইউএসএ তে যাবা, তাহলে তুমি এর এক বছর আগে অ্যাপ্লাই করতেছো, তো এর এক বছর আগে তুমি এসএটি দিবা। বাট যদি মনে হয় আচ্ছা আমার এখন এসএটি, এই যে তোমাদের মনে হয় 10 দিনেরও কম সময়, তোমার এখন এইচএসসি দেওয়া লাগবে, তো এখন আমি কখন কিভাবে এসএটি দিব, আমি তো কোনো প্রিপারেশন নেই, তাহলে আই উড সে এইচএসসির পরে যদি দাও, তোমাদের এইচএসসি শেষ হইতে হইতে খুব সম্ভবত আগস্টে যাবে, তো সেপ্টেম্বর অক্টোবর দুইটাতে ফ্রি। বাট তোমার কি মনে হয় তুমি 1 মাসের মধ্যে পড়ে তুমি এসিটি দিতে পারবা? সো আই গেস তুমি অক্টোবর দিতে পারো, বাট সেই ক্ষেত্রে তোমার হাতে জাস্ট একটা এসিটি থাকে ফর ইডি। নভেম্বর এসিটি আছে তো, তাই না? হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর এসিটি আছে। সো তুমি নভেম্বর ডিসেম্বর দিতে পারো, বাট তুমি এখানে ইডির জন্য করতে পারছো না, বা আর্লি অ্যাকশনের জন্য হচ্ছে না। রেগুলার ডিসিশনের জন্য তুমি ডিসেম্বরে একটা দিতে পারতেছো, বাট আই উড সাজেস্ট এখন এটা খুবই ক্রুশিয়াল টাইম, যেহেতু আর কয়েকদিন আছে এইচএসসি। এখন আমি এটাও বলতে পারতেছি না যে না তুমি নেক্সট মান্থের এসিটিটা দাও। আই উড সাজেস্ট এসিটি এইচএসসির পাশাপাশি যদি তুমি এসিটি পড়াগুলো পড়ে রাখতে পারো, একটু দেখো লাইক স্টার্ট যে কি কি আছে, দেন টেক দ্য অক্টোবর, I would say take the September যদি তুমি এখন থেকে প্রিপারেশন নিতে পারো তোমার এইচএসসির সাথে সাথে। আমার সাজেশন হচ্ছে অ্যাটলিস্ট অক্টোবরের মধ্যে দিয়ে দেওয়া, যাতে আর্লি ডিসিশন এবং আর্লি অ্যাকশনটা অ্যাপ্লাই করতে পারে।
এটা অনেক বেটার। ঠিক আছে, তাও যদি আলটিমেটলি যদি না হয় তাহলে নভেম্বর ডিসেম্বর আছে, সো ডোন্ট ওয়ারি, রেগুলার অ্যাপ্লিকেন্টদেরও অ্যাকসেপ্টেন্স Yeah, হয়। I would say don't miss the September one. ওকে, প্রতি বছর বাংলাদেশ থেকে কতজন আমেরিকায় স্কলারশিপ পায়? সো देयर ইজ নো নাম্বার যে এতজন স্কলারশিপ পায়, যারা এটা কোনো ফিক্সড কিছু না, ঠিক আছে, যে আমেরিকা এবার মনে করলো যে ওরা এবার 50 জনকে স্কলারশিপ দিবে, ইট ডাজন্ট ওয়ার্ক যে এটা স্ট্যাটিস্টিক কি পাবলিশ করে? হ্যাঁ, এটা হচ্ছে তোমার কলেজ ডেটা সেট ওইখানে পাবলিশ করে, মানে প্রতিটা ইউনিভার্সিটি একটা কলেজ ডেটা সেট থাকে, তোমাদের কল্লুর ইউনিভার্সিটি আছে, সো এখানে জাস্ট ওরা এরকম ওরা কি এরকম পাবলিশ করে যে এই বছর ইউএসএ তে এতজন বাংলাদেশি গেছে, এতজন স্কলারশিপ পাইছে? আই থিংক বাংলাদেশি ওরা মেনশন করে কিনা আমার এটা মনে নেই, বাট ওরা রিজিয়ন ওয়াইজ করে, যেমন সাউথ এশিয়া থেকে কয়জন, অস্ট্রেলিয়া থেকে কয়জন, এরকম রিজিয়ন ওরা মেনশন করে, এবং ওদের কলেজ এটা সেটা থাকে। আবার এশিয়ান কয়জন নিছে, হিসপ্যানিক কয়জন নিছে, এটাও মেনশন থাকে। এর কারণ হচ্ছে ডাইভার্সিটি মেইনটেইন করতে চায়, সো ডাইভার্সিটি মেইনটেইন করার জন্য ওরা বিভিন্ন প্রান্ত থেকে স্টুডেন্ট নেয়। সো এখানে আমি স্কলারশিপ কয়জনকে দিবে এটা কাউন্ট করব না, আমরা কাউন্ট করব হচ্ছে যে বাংলাদেশি কয়জনকে, এটা কাউন্ট করা যায়, কারণ হচ্ছে ডাইভার্সিটি যেহেতু ওরা চায়, সো ওরা চাইবে না যে সব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাংলাদেশ থেকে হোক, অন্যান্য ইয়ার থেকেও ওরা স্টুডেন্ট চাইবে। সো এরকম হয় যে তোমার ধরো অনেক ভালো একটা প্রোফাইল এন্ড তোমার সিমিলার একটা প্রোফাইল ধরো পাকিস্তানের একজন বা ইন্ডিয়ার একজন, তো অবভিয়াসলি যদি তার বাংলাদেশের রেশিও হাই অলরেডি করে ফেলে, যদি বাংলাদেশি স্টুডেন্ট নেওয়ার কোনো স্পেস না থাকে, ইন দ্যাট কেস অবশ্যই তারা ইন্ডিয়ান বা পাকিস্তানি স্টুডেন্টকে নিবে, বিকজ ওরা ডাইভার্সিটি মেইনটেইন করতে চায় ইন দেয়ার ক্যাম্পাসেস। আই থিংক নিশাতের ক্যাম্পাসেও নেপালি অনেক বেশি, বাংলাদেশিও আছে। So the next question is it true that USA government declined all the scholarships for international students? No, it is not. So how will now international students dream to go to USA? So এরকম কোনো নিউজ আসেনি যে USA গভর্নমেন্ট স্কলারশিপটা বন্ধ করে দিয়েছে। They just paused the visa application process, আর কিছু করে। Okay, এখন কি ভিসা পরিস্থিতি? Someone said I'll ask in the webinar, thank you. Well, I hope he asked. আচ্ছা, আফটার দ্যাট হচ্ছে যে এই অবস্থায় মানে ভিসার যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে ইউনিভার্সিটি দেওয়া ঠিক হবে নাকি? অফ কোর্স। হ্যাঁ, এই ভিসার জিনিসটা যেটা যে ভিসা পজ যেটা হয়েছে, এটা আসলে খুবই টেম্পোরারি একটা জিনিস, এটা খুব বেশি দিন সাস্টেইন করবে না। এবং অনেকে মনে করে যে আচ্ছা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসছে, এখন মনে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মুভ করে দিবে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুব বেশি টাফ হয়ে যাবে। টাফ হবে এটা সত্যি, যে খুব বেশি স্ট্রিক্ট হবে বা একটু রেস্ট্রিক্ট করবে, বাট এরকম না যে সবকিছু বন্ধ হয়ে যাবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা নিবে না। কারণ আমেরিকা হচ্ছে ফুল অফ ইমিগ্রেন্টস, ঠিক আছে, ইমিগ্রেন্ট দ্বারাই হচ্ছে আমেরিকা মোটামুটি ইকোনমি দাঁড়াইতেছে, সো ওরা এটা কখনো প্রসেস বন্ধ করবে না। অনেকে বলতেছে যে নিশা তোমাদের যে গ্রাজুয়েশনের পরে যে ওপিটি দেওয়া হয়, H1B ভিসা দেওয়া হয়, ওটা বন্ধ করে দিবে। এইটা কোনো মেক সেন্সই করে না, কারণ এগুলা বন্ধ করলে ইউএসএ ইকোনমি কোল্যাপস করবে, ঠিক আছে, কারণ ইউএসএ তে অনেক বেশি ইমিগ্রেন্টস আছে, তো এবং অনেক বেশি অ্যাপ্লিকেন্ট এখন H1B প্রসেসেও আছে, যারা হচ্ছে গ্রাজুয়েশন পর ওপিটি যারা ক্লেম করতে চায়, ঠিক আছে। তো এই জিনিসটা, এইসব নিউজ গুলো যেগুলো বলে যে সবকিছু বন্ধ করে দিবে ইউএসএ এখন নট আ গুড ডেস্টিনেশন, দিস ইজ নট ট্রু। হ্যাঁ, এটা হচ্ছে একটু স্ট্রিক্ট করতেছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, বাট আলটিমেটলি ইফ ইউ আর এ জেনুইন অ্যাপ্লিক্যান্ট, ইফ ইউ গো থ্রু এভরিথিং ভেরি ইজিলি, এখানে আসলে কোনো প্রবলেম নেই, কারণ ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দিবে না, অবশ্যই তোমার ইউনিভার্সিটি ভিসা অ্যাপ্লিকেশন বা ভিসা অ্যাপ্রুভের জিনিসটা, এটা তোমার কনফিডেন্সের উপর, তোমার ইন্টারভিউর উপর, তোমার ডিএস এর উপর। সো এখানে সবকিছু ঠিক থাকলে আমার মনে হয় না কোনো কারণ আছে ইউএসএ ভিসা না হওয়া বা এরকম কিছু। আমাদের ইনবক্সে একটা কোশ্চেন আসছে, ডু অল ইউনিভার্সিটিজ অ্যাকসেপ্ট পিটিই সেন্টার বেসড অন দ্য ইউএসএ? নো, ইউএসএ ডাজন্ট অ্যাকসেপ্ট পিটিই, অনলি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিজ ডু। একটু ডিটেল দেওয়া যে আমার 6.5 7.5 পাওয়া হার্ড, পিটিই দিলে ইজিলি 80+ পাবো, 300 র্যাঙ্কের পর হইলেই হবে।
he can ask to several universities. I have IELTS. Also, I want to take PTE, and I can guarantee you that I can get a good result in PTE. In that case, they will consider your PTE score as well as your IELTS score as an alternative. Or PTE দিছে or IELTS একটা average score আছে, so he is a good applicant. যেমন আমি আমার অনেক ইউনিভার্সিটিতে আমি IELTS স্কোর সাবমিট করছিলাম, ডুওলিঙ্গো আমি সাবমিট করছিলাম, সো দ্যাট আমি শো করতে পারি যে না আমি IELTS একটু কম পাইছি, বাট আই হ্যাভ দ্যাট অ্যাবিলিটি ডুওলিঙ্গোতে বেশি পাইছি। সো it doesn't even matter to যে আমি এই IELTS 6.5 পাইছি মানে আমি হচ্ছে ইংলিশ কথা বলতে পারি না এরকম কিছু। তো আমি ওটা শো করার চেষ্টা করছি অনেকবার। সো এটা করতে পারে। ওকে, এরপর 3টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন আমি করব। হ্যাঁ, দেখো যে আমরা এগুলো অ্যানসার করছি কিনা। আমি ফল 26 এ ইউএস এর ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাই। আমি এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী, বাংলা মিডিয়াম। তবে এবছর ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। জুলাই মাসে ক্লাস শুরু হবে এবং ইউএসএতে চান্স পাওয়ার আগ পর্যন্ত এই 1 বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। আমি ঢাকা ইউনিভার্সিটিতে যে সাবজেক্ট পেয়েছি ওটা চেঞ্জ করে অন্য সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে চাই। এখন ইউএসএতে অ্যাপ্লিকেশন করার সময় আমার ঢাকা ইউনিভার্সিটিতে 1 বছর পড়ার কথা উল্লেখ করা উচিত? এতে কি আমার প্রোফাইলের ভ্যালু বাড়বে, নাকি অলরেডি দেশের একটা ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েট করছি বলে কোনো নেগেটিভ প্রভাব পড়বে? What do you think? ওকে, আই থিংক যে এটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট করবে না। আবার ইট ডিপেন্ডস, অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। তাও আমি বলবো কেন নেগেটিভ ইম্প্যাক্ট করবে না, কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্রেডিট ট্রান্সফার করা যায়। সো ইউনিভার্সিটি ফার্স্ট কনসার্ন থাকে তুমি যেহেতু বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে আসো, তুমি কেন ক্রেডিট ট্রান্সফার করতেছো? তুমি অ্যাজ আ ট্রান্সফার অ্যাপ্লিকেশন হিসেবে অ্যাপ্লাই করো, ঠিক আছে? এরকম কিন্তু কেস হয়। সো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে ক্রেডিট ট্রান্সফার করা যায় না, ইউ ক্যান মেনশন দ্যাট যে আমি একটা ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি, বাট I cannot be able to transfer my credits. And কেন তুমি অ্যাপ্লাই করতেছো? কারণ তোমার এই সাবজেক্টে তোমার পড়তে ইচ্ছে করতেছে না, তুমি সাবজেক্টটা সুইচ করতে পারতেছো না, মেজরও সুইচ করতে পারতেছো না। দ্যাট ইজ এ গ্রেট রিজন টু মুভ টু দি ইউএস, যে তুমি অন্য একটা সাবজেক্ট বা অন্য একটা প্যাশন নিয়ে কাজ করতে চাও। বাট অন দ্য আদার হ্যান্ড, ধরো তুমি প্রাইভেট কোনো ইউনিভার্সিটিতে পড়তেছো এবং তোমার অলরেডি কিছু ক্রেডিট তোমার অ্যাড হয়েছে তোমার প্রোফাইলে। ইন দ্যাট কেস তারা ইউনিভার্সিটি ফার্স্টে বলবে যে তুমি ট্রান্সফার হিসেবে অ্যাপ্লাই করো, অথবা তুমি যদি ফ্রেশম্যান হিসেবে অ্যাপ্লাই করো এবং তুমি যদি মেনশন করো যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে এই সাবজেক্টে এত ক্রেডিট কমপ্লিট করছি বা আমি এই সাবজেক্টে পড়তেছি, ওরা ডিরেক্টলি তোমাকে না জিজ্ঞেস করে তোমার অ্যাপ্লিকেশন ফ্রেশম্যান অ্যাপ্লিকেন্ট থেকে ট্রান্সফার অ্যাপ্লিকেন্টে ট্রান্সফার করে। সো আলটিমেটলি তুমি ট্রান্সফার অ্যাপ্লিকেশন হিসেবে তখন কাউন্ট হবে। সো আমার সাজেশন হচ্ছে যখন তুমি তোমার একটা রিজন থাকবে অ্যাপ্লিকেশন করার, তোমার ইউনিভার্সিটি সুইচ করার, ইউএসএ তে মুভ করার, তখন তুমি মেনশন করতে পারো। বাট যখন থাকবে না, আমার সাজেশন হচ্ছে এগুলো মেনশন না করা। ইউনিভার্সিটি আছে, ইউ ক্যান জাস্ট মেনশন ইওর আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো তুমি এই মিন টাইমে করছো। ওকে, আমার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, কিন্তু কোনো রিসার্চ প্রজেক্ট আর ইন্টার্নশিপ নাই। এখন যতদিন সময় আছে তাতে যদি কোনো ইন্টার্নশিপ বা রিসার্চ করি তাহলে কি কোনো লাভ হবে কিনা? আই মিন যদি করতে পারো তাহলে অবশ্যই লাভ হবে তোমার, এখন যদি না হয় পরেও হবে। এটা যে শুধু বাইরে অ্যাপ্লাই করতেছি এর জন্যই আমি করতে চাচ্ছি এটা এরকম কিছু না। এটা তোমার পরেও তোমার রেজিউমেতে যখনই অ্যাড হবে তখনই তোমার লাভ। সো আই থিঙ্ক যদি পসিবিলিটি থাকে, অপরচুনিটিস থাকে, আই উড সে গো ফর ইট। আর ভালো ইন্টার্নশিপ বা রিসার্চ কোথায় পাবো? সো এখন যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে আছো, সো আই গেস অত কঠিন কিছু না। জাস্ট go to your professors, lecturers, কথা বলো ওনাদের সাথে, ওনারা এখন কোন প্রজেক্টে কাজ করতেছে। I guess it will be the best option for you যদি তোমার ইউনিভার্সিটি থেকে এখন করতে পারো। আর এছাড়া প্রাইভেটলি অনেক অর্গানাইজেশন স্টার্ট হচ্ছে বা স্টার্ট হয়েছে কিছু বছর আগে, ওদের সাথেও তুমি কাজ করতে পারো। আমিও এগ্রি করি এটাতে। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমি যাই। সব অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, বাট কোনো প্রুফ বা সার্টিফিকেট নেই।
আমি এটা আগেই বলছি যে কোনো সার্টিফিকেট বা এরকম কিছু লাগে না। ইউর রেকমেন্ডেশন লেটার, ইউর এসেইস, ওগুলো তোমাকে শো করবে যে আপনার এক্সট্রা অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি প্রুভিং। কারণ ওরা ডটের সাথে ডট মিলাবে, যখন দেখবে যে রেকমেন্ডেশন লেটার কিছুই মেনশন নেই, জেনারিক রেকমেন্ডেশন, তখন তো এটা বোঝাই যায় যে তুমি এগুলো খুবই বানায় বানায়। বাট তোমাকে ওরা কখনো বলবে না তুমি বানায় বানায় লিখছো, তোমার অ্যাপ্লিকেশন আমরা ব্যান করে দিই। যদি না খুব বেশি টেক হয়, আদারওয়াইজ ওরা ব্যান করবে পরে। এই যে দে উইল জাস্ট রিজেক্ট, দে হ্যাভ দ্যাট অপশন। তো আমার সাজেশন থাকবে যে সব ডকুমেন্ট গুলো একদম অথেন্টিক করা, এবং রেকমেন্ডেশন লেটারের সাথে যাতে তোমার অ্যাপ্লিকেশনের একটা ম্যাচ থাকে, দেন এস এর সাথে যাতে অ্যাপ্লিকেশনে ম্যাচিং থাকে। ওকে, ডোনাল্ড ট্রাম্প নিয়ে কোশ্চেন আসছে। এটার অ্যান্সার আমরা আগেও দিয়েছি আই গেস। Is that possible to get into Ivy League without Olympiad? Yes, it is possible, এবং অনেক অনেক আছে এরকম অ্যাপ্লিকেন্টস যারা হচ্ছে উইদাউট এনি অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইভি লিগে পড়তেছে। The extracurricular activity matter here, which is your passion project. যেটা তোমার ভালো লাগে, তুমি জাস্ট ওইটাতে কতটুকু পর্যন্ত করতে পারছো, অ্যাচিভ করতে পারছো, আর তোমার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট কিরকম, এটা শো করাটা নিয়ে বেশি। আনলেস তুমি এমআইটি তে অ্যাপ্লাই করো। এমআইটি তে এরকম একটা জিনিস অলিম্পিয়াড গাইডের বেশি নেয়, এরকম না যে ওরা অলিম্পিয়াড ছাড়া নেয় না, অলিম্পিয়াড ছাড়া এক্সেপশন আছে কিছু, এক দুইটা, খুবই কম, ঠিক আছে। বাট অলিম্পিয়াড গাইডের ওরা বেশি পছন্দ করে, ওরা বেশি ম্যাথ নার্ড বা একটু পড়াশোনা একাডেমিকে খুব বেশি ফোকাসড ওইরকম মানুষজন পছন্দ করে, ঠিক আছে। অন্যদিকে যদি তুমি, আমি যদি স্ট্যানফোর্ডের কথা বলি বা হার্ভার্ডের কথা বলি, ওরা কমিউনিটি এঙ্গেজমেন্টের দিকে বেশি ফোকাস করে, যে এই ছেলেটা পড়াশোনার বাইরে কি কি করছে, ঠিক আছে। So it depends on university we're applying to. So watch their যে তারা কি 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 চায়, অথবা তুমি ডিরেক্ট ইমেইলে জিজ্ঞেস করতে পারো যে I want to apply to university, so what do you think, how should I prepare for myself for university to get into, ঠিক আছে। So what do you think, Nishati? Yeah, I totally agree. Okay, how to prep SAT, and এটা আরেকটা কোশ্চেন আছে লাস্ট, যে আমি এইচএসসি 24 ব্যাচের ফল 26 এ অ্যাপ্লাই করব, 2 ইয়ার গ্যাপ হয়ে গেছে, কোথাও চান্স হয় নাই, গ্যাপ ইয়ার এক্সপ্লেইন কি করব। আচ্ছা, এটা আমি বলছি অলরেডি যে গ্যাপ ইয়ার এক্সপ্লেনেশনটা হচ্ছে যেটা তুমি করছো, যে তোমার রেজাল্টের পর থেকে যা যা করছো এক্সপ্লেইন দ্যাট ইজিলি। যদি কিছু না করে থাকো, ইন দ্যাট কেস আমি সাজেস্ট করবো আরো একটা গ্যাপ ইয়ার নিয়ে হচ্ছে, কারণ আলটিমেটলি তুমি যদি কিছু শো করতে না পারো, তুমি কিছুই করো নাই, তাহলে এটা আসলে একটা নেগেটিভ দিক, যে আসলে আমি কিছুই করিনি। ওকে, লাস্ট কোয়েশ্চেন, এটা দিয়ে আমরা শেষ করব, সেটা হচ্ছে হাউ টু প্রিপেয়ার ফর এসএটি। I would say ACT তে যে ফ্রি স্যাম্পল কোয়েশ্চেন গুলো আছে, স্যাম্পল টেস্ট গুলো আছে, ফার্স্ট টেক ওয়ান অফ দোজ। ওটা দিয়ে তুমি বুঝতে পারবা যে তোমার কোথায় ল্যাকিংস আছে, তোমার ইংলিশে বেশি ফোকাস করতে হবে নাকি ম্যাথে বেশি ফোকাস করতে হবে। এরপর গো টু খান একাডেমিজ ওয়েবসাইট অর অ্যাপ, ওখান থেকে প্রিপারেশন নিতে পারো। তারপর ওখানে অনেক বই আছে এখন, কলেজ পান্ডা, ব্যারেন্স এসএটি, আমার কাছে এখন 4টা বই আছে। আই গট হিয়ার, কিছুদিন আগে আমি দেখছি একজনের বাসার সামনে রাখা। সো ইটস ফ্রি ফর অল, লাইক যে নিতে পারবে। সো আমি নিছি একটু দেখার জন্য, যেহেতু আমি কিনি নাই বইগুলা। তো আমি দেখলাম ওখানেও স্যাম্পল টেস্ট আছে। সো তোমাদের যদি দরকার হয় আমি ছবি তুলে পাঠাইতে পারবো, অথবা অনলাইনে বা ওয়েবসাইটে এরকম বইগুলা পাবা, বইয়ের অ্যাক্সেস থাকে। সো ওখান থেকেও তোমরা এরকম টেস্ট দিতে পারবো। যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি তোমার জন্য ভালো। প্লাস এখন অনেকগুলো পেজ আছে ফেসবুকে যারা নিজেরা এসিটি দিয়ে খুবই ভালো একটা স্কোর করছে। এখন ওরা তোমাদেরকে পড়াতে যাচ্ছে, টিউটরিং করতে যাচ্ছে। ইফ ইউ ফিল লাইক যে তোমার কারো কাছে যাওয়া উচিত জাস্ট ওয়ান মেন্টরের জন্য, ইউ ক্যান জাস্ট ট্রাই টু গো টু দ্যাম। অথবা যদি মনে হয় না আমি নিজেই প্রিপারেশন নিতে পারবো, তাহলে দেয়ার সো মেনি থিংস, ওয়েবসাইটস, তারপর খান একাডেমি, ইউটিউবে অনেক ফ্রি চ্যানেল, অনেক ফ্রি প্লেলিস্ট আছে এগুলো নিয়ে। ইউ ক্যান জাস্ট ওয়াচ দ্যাম এন্ড লার্ন। পেইড কোর্সের ব্যাপারটা, মানে তোমার যে এখন মার্কেটে অনেকগুলো পেইড কোর্স আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। সো হোয়াট ডু ইউ থিংক যে আসলে কোন প্ল্যাটফর্মে আমার যাওয়া উচিত, বা আমি কিভাবে ফাইন্ড আউট করব যে আমার জন্য এই প্ল্যাটফর্মটা বেটার হবে? আমি যদি এখন আমার জন্য খুঁজতাম, তাহলে আমি ফার্স্টে, যেহেতু ওদের সাথে আমার কথা বলার তেমন কোনো সুযোগ নাই, আমি দেখতাম ওদের রিভিউ গুলা কেমন।
তারপরে আমি ওদের সাথে কথা বলতাম যে তোমাদের পড়ানোর স্ট্রাকচারটা কেমন। যদি ওদের স্ট্রাকচারের সাথে আমার স্ট্রাকচারটা মিলে তাহলে আমি যাব, এছাড়া তো কোনো উপায় নাই। বাট আই উড সে জাস্ট টেক্সট দেম অন দেয়ার পেজ যে তোমরা কিভাবে পড়াও, তোমাদের স্টুডেন্ট রেশিও কেমন, তোমাদের স্ট্রাকচারটা আমাকে দাও, তোমাদের সাকসেসফুল রেশিওটা আমাকে দাও। সাকসেস রেশিও ইজ নট লাইক ওর একটা স্টুডেন্ট আছে যে পারফেক্ট স্কোর পাইছে তার মানে আমি যদি ওর কাছে পড়ি আমিও পারফেক্ট স্কোর পাবো। ইটস নট লাইক দ্যাট। এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কতটা এফোর্ট দিতে পারতেছো। সো আই উড সে সবকিছু এই সবকিছু মিলে, এই পয়েন্টগুলো মিলে যদি যদি দেখো যে তোমার সাথে এটা যাচ্ছে, দেন জাস্ট গো। গ্রেট। তুমি তুমি এমনিতে কোনো পেজ বা কোনো প্ল্যাটফর্ম সাজেস্ট করতে মানে সাজেস্ট করো? আই মিন যে কোনো প্ল্যাটফর্ম যেখান থেকে আসলে দেখা উচিত? ফর নাও যদি স্টুডেন্ট আমার কাছে এসে অথবা জিজ্ঞেস ধরো অনেক কিন্তু ইউএস এর প্ল্যাটফর্ম থাকে বা বাংলাদেশের প্ল্যাটফর্ম থাকে, সো ইন দ্যাট কেস অনেকে কনফিউজ থাকে যে আমি আসলে ধরো প্রাইস রেঞ্জ গুলো অনেকটা সেম থাকে, 10,000 টাকা 12,000 টাকা কোর্সেস অনেকটা সেম থাকে। সো সাকসেস রেশিও মোটামুটি ভালো, বাট ইন দ্যাট কেস ওরা চায় যে একটু ওয়ান অন ওয়ান মেন্টরিং থাকলো, যেটা বেটার হবে। সো এরকম প্ল্যাটফর্ম কি তোমার জানা আছে? ফর নাও আই উড সে জাস্ট টেক্সট দেম যে তোমাদের স্ট্রাকচার, পড়ানোর স্ট্রাকচার কেমন। সো ওইটার উপরে আমি ডিসিশন নিব। আর যদি আমাকে কোনো স্টুডেন্ট এসে বলে যে আপু আমি এখন এসিটি প্রিপারেশন নিতে চাই, তুমি কি কাউকে চেনো যে এসিটি পড়াচ্ছে এখন, তখন আমি বলবো তুমি যদি চাও তুমি নিজে ওদেরকে কোয়েশ্চেন করতে পারো পেজে যে অথবা আই ক্যান ডু দ্যাট ফর ইউ। যদি এখন যেহেতু আমার সামারের টাইম চলতেছে একটু হলেও ফ্রি, তো আই ক্যান ডু দ্যাট যে তুমি তুমি আমার সাথে কথা বলো যে তুমি কিভাবে পড়তে চাচ্ছ, তোমার পড়ার স্টাইল কেমন। এরকম দেখে দেখে আই ক্যান গো টু দ্য পেজেস এন্ড রিয়েলি আস্ক যে তুমি কিভাবে পড়াচ্ছ। ফর নাও আই উড জাস্ট সে দ্যাট। হোয়াট ডু ইউ থিংক? দ্যাটস কুল। আমি মনে হয় যদি প্রিতে যদি কেউ ইয়া করতে চায়, প্রিপারেশন নিতে চায়, ইন দ্যাট কেস খান একাডেমি আছে, অনেকগুলো বই আছে, ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে, সো দে উইল হেল্প বেটার। বাট সমস্যাটা হচ্ছে কি, অনেকে বাংলা মিডিয়াম থেকে আসতো, তারা অ্যাকচুয়ালি এসটি স্ট্রাকচার সম্পর্কে জানে, এবং এসটি ইংলিশটা খুব বেশি হার্ড, যেটা আমাদের ন্যাশনাল কারিকুলামে এত কঠিন ইংলিশ আসলে কখনোই আমরা মানে ছোট থেকে পড়িনি, ঠিক আছে? সো ফর দ্যাট রিজন পেইড কোর্সে যাওয়ার জন্য আমি এনকারেজ করি না, বাট যাওয়া উচিত যদি তোমার একদমই নলেজ না, ঠিক আছে? একদমই তোমার নলেজ নাই, বাট তোমার ওই রকম সময়ও নাই যে তুমি রিসার্চ করবা, কারণ এগুলার বুঝতেও যে স্ট্রাকচার কিরকম, কি কি আছে, গ্রামার শেখা, কারণ আমেরিকান গ্রামার ব্রিটিশ গ্রামার থেকে আলাদা। সো আমাদের পড়ানো হয় ব্রিটিশ গ্রামার, যদিও আমাদের ছোটবেলা থেকে আমাদের ন্যাশনাল কারিকুলামে ব্রিটিশ গ্রামার পড়ানো হয়, বাট অ্যাসিডিক থাকে আমেরিকান গ্রামার। যেমন ব্রিটিশ গ্রামারে এন্ড এর আগে কোনো রকম কমা থাকে না, বাট আমেরিকান গ্রামারে থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে জানার জন্য 1 মাস সময় দিতে হয়। তোমার কাছে যদি সময় কম থাকে, আই হচ্ছে যে তুমি পেড কোর্সে যাও, ঠিক আছে? পেড কোর্সে যেতে পারো, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তারা তোমাকে একদম শুরু থেকে একদম শিখাই দেবে। এবং আমি মনে করি যেগুলো ওয়ান অন ওয়ান মেন্টরিং দিবে ওইগুলোতে যাওয়া বেটার, ঠিক আছে? এন্ড যদি সময় থাকে, ইউ হ্যাভ 6 months or 1 year or 4 to 5 or 6 এরকম মান্থস আছে তোমার হাতে, তাহলে তুমি প্রথম 1 মাস তুমি এগুলো রিসার্চ করতে পারো এবং তুমি বুঝতে পারো যে কোথা থেকে আমার পড়া উচিত, কোথা থেকে আমার রিসোর্স নেওয়া উচিত। এন্ড আফটার দ্যাট ইউ ক্যান জাস্ট প্র্যাকটিস ইয়োরসেলফ, ব্লু বুকে প্র্যাকটিস টেস্ট দেওয়া, খান একাডেমিতে প্র্যাকটিস করা, কনসেপ্ট বোঝা, এগুলো আসলে তখন নিজে নিজে করা যায়, সময় থাকলে নিজে নিজে করা যায়, ঠিক আছে? বেশি বেশি প্র্যাকটিস করলে এসটিতে একটা ভালো স্কোর তোলা সম্ভব। তো প্র্যাকটিস ইজ দ্য কি টু ace the SAT test. Also, it goes for ACT as well. ACT ও same category থাকে। Okay, এই ছিল আজকে আমাদের I think we missed a question. এখানে খুব একটা important question, and I'm gonna ask you, how are you gonna help students in your cohort? Yes. So, হ্যাঁ বলো, তুমি কিভাবে কোহোর্টে হেল্প করবা? I asked you. সো আমাদের কোহোর্টে যেটা হবে, আমরা আসলে মেন্টরদের আন্ডারে ধরো 3 থেকে 5 জনের মতো স্টুডেন্টের রেশিও থাকবে, এন্ড ইউ ক্যান আস্ক ইউর মেন্টর এনি টাইম। অলসো এরকম না যে জাস্ট মেন্টরদের আমি আস্ক করতে পারবো, বাইরে আমাদেরকেও আস্ক করতে পারবো, আমরা যখন যদি আমরা মেন্টর হিসেবে না থাকি, বা যে কোনো পিয়ার মেন্টর থাকলে সেখানে তাদেরকেও আস্ক করতে পারবা। এন্ড আমাদের এই কোহোর্টের জিনিসটাতে আমরা হচ্ছে ইউএসএ নিয়ে ফুললি গাইডলাইন দিব, একদম টোটাল।
এবং ইউএসএ ছাড়াও বাইরের কিছু কান্ট্রি থাকবে ইফ ইউ অ্যাড অন। শুধুমাত্র ইউএসএ নিয়ে ইউ ক্যান জাস্ট গো ফর কোহোর্ট, বাট যদি বাইরের কান্ট্রি অ্যাপ্লাই করতে চাও ইউএসএ ছাড়াও, ইন দ্যাট কেস দ্য চার্জেস আর স্লাইটলি হায়ার। সো যদি কোহোর্টে অ্যাপ্লাই করতে চাও, আমি লিংকটা কমেন্ট বক্সের ফার্স্টেই দিয়ে দিয়েছি, সো এখানে চেক আউট করতে পারো যে আমরা কি কি সার্ভিসেস দিতেছি বা হচ্ছে আমরা কি কি হেল্প আমরা করবো, ঠিক আছে? তো আমার যেটা মনে হয় আসলে এখানে আমি একটা কথা বলি, যদি আমি কথাটা অন্য একটা ভিডিওতে বলতাম যে কোহোর্ট বা কনসালটেন্সি ইম্পর্টেন্ট কিনা আসলে জয়েন করতে। সো আমার যেটা মনে হয় জয়েন করা উচিত ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অফ টাইম ফর রিসার্চ। আমি 2 বছর রিসার্চ করছি এই জিনিসটার পিছনে। সো তোমার 2 বছর হাতে নাও, ঠিক আছে? তুমি চাইতেছো তুমি 4 থেকে 6 মাসের মধ্যে একটা ভালো একটা কান্ট্রিতে ল্যান্ড করতে ইন আ গুড ইউনিভার্সিটি উইথ আ গুড স্কলারশিপ, ঠিক আছে? ইন দ্যাট কেস আই থিংক ইউ শুড জয়েন আমাদের কোহোর্ট হোক বা অন্য অন্য প্ল্যাটফর্মে কোহোর্ট, জাস্ট জয়েন দেম, কারণ দে হ্যাভ দেয়ার এক্সপার্টস, সো দে নো বেটার দ্যান ইউ। তখন তোমাকে গাইডলাইন দিতে পারবে, তুমি খুব সুন্দর একটা স্মুথ প্রসেসের মধ্যে যেতে পারবে। কারণ আমি নিজে অনেক বেশি স্ট্রাগল করছি আমার অ্যাপ্লিকেশন নিয়ে, অনেক বেশি। এন্ড আমাদের নিষেধের মধ্যে আমার একটা কথা হয়েছিল এর আগে যে আমাদের কি আসলে কোহোর্ট চুজ করা উচিত ছিল কিনা, নাকি আমরা নিজে নিজে অ্যাপ্লিকেশন করছি, এটা ঠিক আছে? সো আমি তখন বলছিলাম যে দেখো, টাইম যদি আমাদের কাছে কম টাইম থাকতো বা ওইরকম একদম টাইট টাইম থাকতো যে আচ্ছা তাহলে আমরা হতে পারতো কোহোর্টে জয়েন করতাম, ঠিক আছে? এন্ড আমরা মনে করছি ওকে এক্সপার্ট থাকলে আমাদের গাইডলাইনে ইজিয়ার হতো। যেমন একটা জিনিস আমি খুবই পরে জানছি, সেটা হচ্ছে লেটার অফ কন্টিনিউড ইন্টারেস্ট। মানে তুমি যদি ওয়েটিং লিস্টে থাকো কোন একটা ইউনিভার্সিটি, তাদেরকে একটা লেটার অফ কন্টিনিউড ইন্টারেস্ট সেন্ড করতে হয়। এটা অপশনাল, বাট সেন্ড করতে হয়। তো এই জিনিসটা আমি জানতে পারছি যখন আমি নিজে ওয়েটিং লিস্টে গেছিলাম। তো তখন পর্যন্ত আমি জানতাম। তো ওয়েটিং লিস্টে যখন যায় তখন হচ্ছে মার্চ এপ্রিল থেকে টাইমলাইনটা থাকে এবং মে মাসের মধ্যে ওরা সবকিছু ক্লোজ করে দেয়। তো ওই জিনিসটা লেখার জন্য আমাকে অনেক বেশি ঘাটাঘাটি করতে হয়েছিল, ঠিক আছে? কলেজ লিস্টের জন্য অনেক বেশি সময় দিতে হয়েছিল। সো আমার মনে হয় যে কোনো কোহোর্টই হোক, ইফ ইউ হ্যাভ লেস নলেজ অ্যাবাউট স্টাডি অ্যাব্রড দেন ইউ শুড চুজ ওয়ান এন্ড ইউ হ্যাভ লেস টাইম, ঠিক আছে? এই তোমার কি মনে হয়? Yeah, also cohort ছাড়া we have one-to-one mentorship, যেখানে কোহোর্টে যদি অনেক স্টুডেন্ট একসাথে আমরা অ্যাপ্লিকেশনে হেল্প করছি এন্ড এভরিথিং, বাট one-to-one এ আমরা জাস্ট একটা স্টুডেন্ট one it's just one student one mentor, আর যদি আমাদের স্টুডেন্ট সংখ্যা ভালো থাকে তাহলে হতে পারে সব মেন্টরই একটা স্টুডেন্টের জন্য আমরা কাজ করতেছি। ইটস নট লাইক আমরা জাস্ট একটা মেন্টরই একজন স্টুডেন্টের জন্য রাখতেছি। ইটস লাইক আমি হেল্প করতেছি, সাথে মৃদুলা এসে হেল্প করতেছে তোমাকে অন্য একটা সেকশন নিয়ে। সো ইট ক্যান বি লাইক দ্যাট। এটা ছাড়াও আমরা আলাদা আলাদা সার্ভিসেস গুলো দিচ্ছি, জাস্ট কমন অ্যাপ ফিল আপ, জাস্ট কোয়ারি ফিল আপ, অথবা জাস্ট লিস্টিং ইউর ECAs, অথবা জাস্ট বিল্ডিং ইউর কলেজ লিস্ট। সো ইয়া, ইউ গাইস ক্যান চেক দ্যাট আউট। যে আই গেস আমার সময় টাইম কম ছিল দেখে আমরা কোহোর্টে যাইতে পারি নাই, বাট এরকম যদি সার্ভিসেস থাকতো যে জাস্ট কলেজ লিস্ট আমাকে হেল্প করবে, আই থিঙ্ক আই উড লাইক ডেফিনেটলি গেট দ্যাট হেল্প। নিজে যতটা করছি আই গেস এখন এসে আমি অন্য রিয়ালিটি দেখতেছি। তো আমার মনে হচ্ছে ওই টাইমে যদি আমাকে এরকম আরো কোনো রিয়ালিটি কেউ দেখাইতো তাহলে হয়তো আমার জন্য আরেকটু বেটার হইতো। ইয়া দ্যাটস ট্রু। লাইক অনেক প্রেসার অনেক কমতো, যেখানে কলেজ বিল্ডিং করতে আমাদের প্রায় 12 থেকে 15 দিন লাগছিল, যদিও এটা কম, অনেকের 1-2 মাস লাগে। তো এখানে 7 দিনের মধ্যে হয়ে যেতে পারতো। এটার পরেও কি আমরা ওই লিস্টেই স্টিক ছিলাম না, আমরা আরো অনেক চেঞ্জেস করছিলাম। সো আমার মনে হয় গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্টাডি অ্যাব্রড এর ক্ষেত্রে। সো যদি আমি বলবো না যে আমাদের কোহোর্টে আসো এরকম কিছু, জাস্ট ইউ ক্যান চেক দ্যাট আউট যে আসলে কেন কোহোর্টটা দরকার বা কনসালটেন্সি কেন দরকার। এন্ড আমি আরো একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে কেন এজেন্সিতে যাওয়া উচিত না, কারণ এজেন্সি জাস্ট ইন মোস্ট অফ দ্য এজেন্সিস যারা যেটা সেটা করে যে তারা তাদের অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিতে হচ্ছে স্টুডেন্টদেরকে সেন্ড করে, যেটা আসলে খুবই খারাপ একটা জিনিস আই গেস। কারণ তাদের কমিশনের জন্য একটা খুবই খারাপ ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লিকেশন করে দেয়, বা খারাপ বলবো না, আই গেস তার স্কলারশিপ অপরচুনিটি কম, তাদের একাডেমিক ওইরকম রিগারিয়াস না, এরকম কিছু হতে পারে, ঠিক আছে? আমি এরকমও দেখছি যে কেন স্টেট ইউনিভার্সিটিতে ধুমা এক এজেন্সিরা অ্যাপ্লাই করছে লাস্ট ইয়ার,
and also তারা ফেক ব্যাংক স্টেটমেন্ট দিছিল লাস্ট ইয়ার, যার কারণে এই বছর থেকে কেন স্টেট হচ্ছে স্ট্রিক্ট হয়ে গেছে, ভেরিফাই করতেছে ব্যাংক স্টেটমেন্ট। সো এরকম জিনিসগুলো আসলে এজেন্সিতে হয়, যেটা আসলে খুবই আমার পছন্দ না, বা এটা আসলে হওয়া উচিত না। এন্ড আরো একটা জিনিস, কোহোর্টে জয়েন করা যে ব্যাপারটা, এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন তুমি নিজে করবা, আমরা জাস্ট গাইডলাইন দিব, আমরা হেল্প করব, ঠিক আছে? আমরা তোমার অ্যাপ্লিকেশন লিখে দিব না, আমরা তোমার এসে লিখে দিব না, কারণ যখন তুমি নিজে অ্যাপ্লিকেশন করবা তুমি বুঝতে পারবা যে তুমি নিজেকে কিভাবে পোর্ট্রে করতেছো। আমরা জাস্ট হেল্প করব যে তোমার পোর্ট্রে করা যে ব্যাপারটা, ওটা গ্রাফিকলি সুন্দর করে হচ্ছে কিনা, ঠিক আছে, পারফেক্টলি হচ্ছে কিনা, জাস্ট দ্যাট। এখানে আমরা নিজেরা কিছু লিখে দিব না, রেকমেন্ডেশন লেটার আমরা লিখে দিব না, আমরা এসে লিখে দিব না, কারণ এগুলো তোমার পার্সোনাল বিষয়, তুমি কিভাবে লিখতে পারবা ওটা তুমি বেশি ভালো করে বুঝতে পারবা। বাট ওইগুলো কিভাবে ডেলিভার করা উচিত ওইগুলোতে আমরা হেল্প করব, যে তোমার রিটেন ডাটার উপর আমরা এডিট করে দিব, আমরা তারপর এটা আসলে সাবমিটের মতো হয়েছে কিনা আমরা ওইগুলো রিভিউ করব, ঠিক আছে? সো ডোন্ট থিঙ্ক দ্যাট যে আমরা এজেন্সির মতো জাস্ট অ্যাপ্লাই করে দেবো, তুমি জাস্ট তোমার কাগজপত্র জমা দিবা, আমরা ওইরকম করতে চাই না, কারণ হচ্ছে নিজে নিজে অ্যাপ্লাই করলে ইউ ক্যান গেট more opportunities of scholarships or এগুলা, ঠিক আছে? সো লাস্টলি এটাই সাজেশন থাকবে সবার প্রতি। অলসো নিজে অ্যাপ্লাই করবা তখন ভিসা ইন্টারভিউয়ার, ভিসা অফিসার যখন তোমাকে কোনো কোয়েশ্চেন করবে তোমার ইউনিভার্সিটি সম্পর্কে, তোমার সেই কনফিডেন্টটা থাকবে যে তুমি সবকিছু এক্সপ্লেন করতে পারবা, বিকজ তুমি নিজের পুরো প্রসেসটা করছো, তুমি জানো তুমি কি করছো। রাইট। সো ইয়া, দ্যাটস ইট। আই থিংক আমাদের ওয়েবিনার এখানেই শেষ করতে হবে। সো কোহোর্টের আরো ডিটেইলস আমরা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব, অলসো ইউটিউবেও আমাদের রেগুলার যে প্রি প্লেলিস্ট ছিল ওইটা রানিং থাকবে। নেক্সট ভিডিও আই থিংক এসিটি নিয়ে আসবে। সো এইগুলা ওকে, সো আল্লাহ হাফেজ। আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজে, আমারও ডিনার করতে হবে, এন্ড আই থিংক তোমারও লাঞ্চ করতে হবে, কেন তো মেবি 1:30 বাজে গেছে। 1:30 বাজে। So yeah, so everyone, good night. Thanks for joining. And if any problem comes to your table, just knock us. আমরা সবসময় অ্যাভেলেবল আছি, যে কোনো কোয়েশ্চেন নিয়ে। এরকম না যে আমাদেরকে নক করা যাবে না, আমাদের নক করলে আমরা যে কোনো কোয়েশ্চেনে অ্যানসার দিয়ে দিব ইনশাআল্লাহ। স্কলার্স ক্যাফেতে নক দিতে পারো, অথবা আমাদের পার্সোনালি নক দিতে পারো, ইটস ফাইন। পার্সোনালি নক দিতে পারো, ইমেল করতে পারো, এভরিথিং ইজ ওপেন। ওকে, আল্লাহ হাফেজ। Bye bye. Have a good day. Allah Hafiz. Bye.